একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের অমনোযোগ মানে তোমার মৃত্যু। ও কোনো অ্যালার্টও করেনি, ও জাস্ট ওই ব্যাগের ভেতর থেকে ও হাতে বাইট করে দেয়। শক্তিনগর জেলা হাসপাতাল থেকে বলেছিল হাত বাদ যাবে। সাপ হচ্ছে বেসিক্যালি অসামাজিক প্রাণী। ওরা এক জন্মের পর থেকে ওই যে ডিম ফুটে বেরোলো, ব্যাস আপ টু ডেথ ওরা কিন্তু সারা জীবন ওই একাই সার্ভাইভ করবে, একাই শিকার সংগ্রহ করবে, একাই বাঁচবে। কোবরা নিয়ে দেখবে আমার অনেক স্টান্ট ভিডিও রয়েছে। হ্যাঁ, মানে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টান্ট। তো সেটা কিন্তু তুমি রাসেল ভাইপার নিয়ে কোনোদিনও দেখবে না যে স্ট্যান্ড দেখাচ্ছি ওইভাবে। যে সাপের বীজজাত যত সামনের দিকে থাকবে সে তত বেশি ফেরোসাস, তত বেশি অ্যাগ্রেসিভ। যেরকম রাসেলস ভাইপার একদম সামনে থাকে, স্যাট এইরকমভাবে। অ্যাকচুয়ালি সাপে কামড়ানোর ফার্স্ট এড কিছু হয় না, এগুলো খুব বাজে জিনিস। তার মানে এগুলো। বাঁধন দিলে কি ক্ষতি হতে পারে? অবশ্যই ক্ষতি। সাপের বীজ দিয়ে নেশা কিভাবে হয়, কিভাবে এটা পসিবল? মুহূর্তের মানে সামান্য আপনার অজ্ঞতা আপনার জীবনটাকে কেড়ে নেবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন স্নেক সেভার ব্রাদার্সের শাশ্বত ঘোষ। তার পরিচয় দেওয়ারই দরকার নেই, কেননা এতটা ফেমাস তিনি সোশ্যাল মিডিয়ায়, এবং যা দুরন্ত কাজ করছেন তা নিয়ে আমরা কথা বললাম। ফাটাফাটি একটা পডকাস্ট হলো, আমার মনে হয় আপনাদেরও দারুণ লাগবে। শাশ্বত, কেমন আছো? বিন্দাস চলে যাচ্ছে। হাত ঠিক আছে? হ্যাঁ, হাত ঠিক আছে, যেটুকুনি ভুল আছে ওটুকুনি ভুল থাকবে সারা জীবন, অ্যাডজাস্টমেন্ট করে না চলতে না, হবে। ঠিক হয়ে যাবে। না মানে ওই টেন্ডনটা বাদ গেছে না, তো হাতটা মুভমেন্টটায় এই এই ইয়েটা হয় না, মুভমেন্টটায় এটা প্রবলেম। সোজা থাকে, ওটুকু কিন্তু থাকবে। কাজ তো তুমি চালিয়ে যাচ্ছ সেই একই রকম এনার্জি নিয়ে। কাজ চলবে এনার্জিতে তো একটুও ভাটা পড়েনি। না, এনার্জিতে ভাটা ফেললে কি করে হবে? কাজ চলবে, কাজ চলে চালাতে হবে। আমাদের দর্শকদের জন্য প্রথমেই একটু বলে দেওয়া দরকার যে তুমি ঠিক কি কাজ করো। সেটা আমি বলবো না তুমি বলবে? তুমিই বলো। বলা বলতে, যারা বলতে পারে না, যারা তাদের কষ্টটাকে বোঝাতে পারে না, তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করি, এটুকুই করি। এমন কিছু আহামরি কিছু করি না, জাস্ট এটাই, তাদের সেই কষ্ট থেকে লাঘব করার একটু চেষ্টা করি যতটা সম্ভব হয়, এটুকুই, আর কিছু না। এত সহজ কি তোমার কাজটা? আর কঠিনও না, চাইলে তুমিও করতে পারো। বাবা রে, না না না, আমি করতে পারবো না। দেখো, আমি দূর থেকে বলতে পারি যে হ্যাঁ, তুমি ভয়ঙ্কর সুন্দরকে নিয়ে কাজ করো। মানে এক তো অন্যান্য অ্যানিমাল রয়েইছে, কিন্তু তুমি মেনলি যে কাজটা করো সেটা হলো সাপ নিয়ে। মানে ভয়ঙ্কর যেটা সুন্দর। আমাদের মতো মানুষের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার। সাপ শব্দটা শুনলেই ভয় লাগে। হ্যাঁ, শব্দটাতেই ভয় আছে, প্রাণীটাতে কিন্তু সেই অর্থে ভয় নেই। সত্যি? একদম। বুঝিয়ে বলো কেন বলছো। ওই যে বললাম, মানে সাপ শব্দটা, কালকে রাতের কথা বলি, হ্যাঁ, মানে কালকে রাত্রিবেলায় একটা ফোন এসছে, তো আমাকে বলছে দাদা আপনি পোকামাকড় ধরেন। আমি বললাম পোকামাকড়? বলছে স্নেক। আমি বলছি স্নেক মানে পোকামাকড়? বলছে রাত্রিবেলা হয়ে গেছে তো দাদা, ওই কথাটা বলতে নেই। তো ওই কথাটাতেই ভয়। লতা বলছে, হ্যাঁ, ছোটবেলায় সাপ কিছুতেই বলতো বলছে না সে। রাত্রেবেলায় সন্ধে হওয়ার পরই লতা বলতে হবে, হ্যাঁ সাপ হ্যাঁ বললে হ্যাঁ, মুশকিল। তো ব্যাপারটা ওইটাই, মানে কথাটাতেই ভয়। প্রাণীটাতে সেই অর্থে ভয় নেই। প্রাণীটা খুব, মানে বেশিরভাগ সাপই কিন্তু খুব শান্ত স্বভাবের, দু একটা প্রজাতি ছাড়া। মানে তারা বেশি ফেরোসাস হয়, তাদের কাছে চলে গেলে হঠাৎ করে কোনো হাত পায়ের মুভমেন্ট হয়ে গেলে সে বাইট করে দিতে পারে। কিন্তু আদার্স, মানে বোথ ভেনামাস অ্যান্ড নন ভেনামাস, আদার্স সমস্ত সাপই কিন্তু খুব শান্ত প্রকৃতির হয়। দু একটা প্রজাতি যেগুলো ভেনামাসের মধ্যে রয়েছে, দু একটা প্রজাতি ছাড়া সবই কিন্তু শান্ত প্রকৃতির হয়। মানে ওদেরকে নেহাত তুমি যদি উত্ত্যক্ত না করো, চাপাচাপি বা আঘাত যদি তুমি না করো, তাহলে ওরা বাইট করতে যায় না। কিন্তু এই যে আমরা ধরো সিনেমায় দেখি যে সাপ তাড়া করছে মানুষকে, না, সাপ কোনোদিনও তাড়া করে না, মানুষ তাড়া করে সাপকে। মানে সাপ আমাদের তাড়া করতে পারবে না? না, সাপ তাড়া করে না। সাপ খুবই ভীতু প্রাণী। ওরা শুধুমাত্র কোনো অন্ধকার জায়গা চায়, কোনো লুকানোর মতো জায়গা চায়। ওরা অ্যাট্যাক তখনই করে যখন ওরা বুঝবে যে আর পালানোর জায়গা নেই। সে মানুষ হতে পারে, সামনে কোনো বেজি নেউল অন্য কিছু হতে পারে, যে কোনো বিপদ হতে পারে। যখন একমাত্র ওরা রুখে দাঁড়ায় তখনই, যখন মনে করবে না এবার আর আমি পালাতে পারবো না, এবার আমাকে অ্যাটাক করতে হবে, সেই টাইম ছাড়া বাকি সব সময় কিন্তু সাপ পালাবে, সাপ তাড়া করবে না। সাপে নেউলের যুদ্ধ আমি দেখেছি ছোটবেলায়, যেহেতু গ্রামের মানুষ, রানাঘাটে বাড়ি। সাপে আর বেজিতে যা দারুণ মারামারি হয়, কিন্তু মজাটা হলো একটা সাপ, তার সঙ্গে কিন্তু অনেকগুলো বেজি থাকে। হ্যাঁ,
বেজিরা ঝুঁড বেঁধে থাকে, সাপ কোনো সময় ঝুঁড বেঁধে থাকে না। সাপ খুব রেয়ার আমরা রেস্কিউ করি যখন হয়তো কাপল পেয়েছি বা তার বেশি পেয়েছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম সবসময় সাপ একাই থাকে। এর ফলে বেজির পক্ষে ইজি হয়ে যায় ওদেরকে ইয়ে করা। আর যদিও বা একসঙ্গে থাকেও না, বেজিদের মতো ওরকম ঝুঁড বেঁধে একটা বেজিকে যে সব সাপ মিলে অ্যাটাক করবে ওই ব্যাপারটা কোনোদিনও হবে না। সাপ হচ্ছে বেসিক্যালি অসামাজিক প্রাণী। ওরা এক জন্মের পর থেকে ওই যে ডিম ফুটে বেরোলো, ব্যাস আপ টু ডেথ ওরা কিন্তু সারা জীবন ওই একাই সার্ভাইভ করবে, একাই শিকার সংগ্রহ করবে, একাই বাঁচবে। মানে ওদের মধ্যে তুমি বলছো কোনো রকম ইমোশন ব্যাপারটা নেই? একদমই না। ইমোশন, ব্রেন ব্রেন যেটা আছে সেটা শুধুমাত্র শর্ট টাইমের জন্য, লং টার্ম কোনো মেমোরি নেই। আর মানে ওই যে সাপে নেউলে যুদ্ধের কথা যেটা বললে, তো নেউলি ম্যাক্সিমাম টাইম জিতে যায়। কারণ বেশিরভাগ যুদ্ধ হয় দেখবে নন ভেনোমাসের ক্ষেত্রে তো আমি টানছিই না, নন ভেনোমাসগুলো সব মারাই যায়। আর ভেনোমাস দেখবে বেশিরভাগ ফলো করবে তুমি ওই বেজি আর কোবরা, এই দুটোর মধ্যে লড়াই। তো এই দুটোর মধ্যে কিন্তু বেজি সব সময় জেতে। হ্যাঁ, ওদের একটা অদ্ভুত টেন্ডেন্সি থাকে মাথাটা কামড়ানোর, একদম। মানে আমি এটা দেখেছি। কারণ হচ্ছে ওই যে একটা কোবরা যখন এভাবে হুডটা তুলে যখন দাঁড়াবে, সামনে যে বেজিটা আছে ও কিন্তু সামনের বেজিটাকে দেখছে, ওর পিছনে কি হচ্ছে আর দেখছে না। পেছন থেকে কোনো একটা বেজি খুব সহজে ওর মাথাটাকে কামড়ে, জাস্ট এক ছোট্ট জীবন ওদের, একটু বাইট করে দেবে, সাপটা মারা যায়। হ্যাঁ, মানে ওরা ছিঁড়ে ফেলে ছিঁড়ে পুরো ফেলে সাপ। একদম। ওরে প্রথম বাপরে! প্রথম অ্যাটাকটা মাথাতেই করে, মারাটা সহজ হয়। মাথাটা থেতলে দিলেই মরে যায়। তার মানে সাপের তুমি বলছো যে ভিশনটা শুধুমাত্র সামনের দিকে, আশেপাশে ওরা কিছুই দেখতে পায় না। ওরা খুব মানে মানে এককেন্দ্রিক দৃষ্টিটা, তার মানে সামনে যেটা নড়ে সেইটার উপরেই ফোকাস থাকে, বিশেষ করে কোবরার ক্ষেত্রে। বাকিরা বাকিদের ক্ষেত্রেও ফোকাসটা অবশ্যই এককেন্দ্রিক, কিন্তু ওদের ক্ষেত্রে কি হয়, ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। পাশেই যদি আবার কিছু একটা মুভমেন্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিটা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। কিন্তু কোবরার ক্ষেত্রে খুব ইজি হয়, মানে কোবরাকে অ্যাটাক করা বেজিদের ক্ষেত্রে। কোবরা নিয়ে দেখবে আমার অনেক স্টান্ট ভিডিও রয়েছে। হ্যাঁ, মানে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টান্ট। তো সেটা কিন্তু তুমি রাসেল ভাইপার নিয়ে কোনোদিনও দেখবে না যে স্টান্ট দেখাচ্ছি ওইভাবে। কারণ কারণ একটাই, যে রাসেল ভাইপার ওর হুড নেই এবং ওর দৃষ্টিটাও যে কোনো দিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে। কোবরার হুড থাকার ফলে ওর দৃষ্টিটা এমন হয়েছে, মানে এটা ভগবানের সৃষ্টি, ও একদম পয়েন্টেড ফোকাস। ওর সামনে যেটা নড়বে, যেটা মুভ করবে, ও সেই দিকেই তাকিয়ে থাকবে। ওইটাকেই কাজে লেগেই আমরা স্টান্টগুলো করি, আর কিছু না। তুমি রাসেল ভাইপারের কথা বললে, মানে চন্দ্রবোরা, চন্দ্রপুরা, যেটা আমরা নদিয়া জেলার মানুষরা খুব ভালো চিনি, হ্যাঁ, প্রচুর দেখা যায় হ্যাঁ, ওদিকে। নদী এখন সব দিকেই বেড়ে গেছে। কলকাতাতে পাহাড়ি অঞ্চল, কলকাতাতে তো কোনো সাপই নেই। সত্যি আমি কলকাতাতে দেখিনি। এখানে মানুষই আসার থাকার পর জায়গা পাচ্ছে না, তো সাপ কোথায় থাকবে? আমি এখানে আসার পর রেয়ার, মানে এক দুবার হয়তো রাস্তায় দেখেছি, মানে যেটা আমাদের ওইদিকে ভীষণ কমন ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, কলকাতাতে সাপ কমে গেছে, কিন্তু আদার্স আমাদের দক্ষিণবঙ্গ বলো, সব জায়গাতেই রাসেল ভাইপার এখন প্রচুর বেড়ে গেছে। এর কারণটা কি? কারণ ওর রিপ্রোডাকশন সিস্টেম। অন্যান্য সাপ ডিম পারে, ডিম হয়তো দেখা গেল, সাপোজ ধরো কোবরা, ও হয়তো 20টা ডিম পারলো, 20টা ডিমের মধ্যে ডিম থেকে ফুটলো হয়তো 15টা, আলটিমেট সার্ভাইভ করলো হয়তো 10টা। এবার সেই জায়গা থেকে রাসেল ভাইপার কি হয়, ওর ডিম পারে না। এর ফলে কি হয়, আবার এদিকে বাচ্চাও কিন্তু বেশি হয়। অ্যাভারেজ 30 থেকে 40টা বাচ্চা হয় ওর একটা সাপের? একটা সাপের অ্যাট এ টাইম। অ্যাভারেজ বললাম, হাইয়েস্ট মানে এবং প্রত্যেকটা বাচ্চাই বেঁচে যাবে? হ্যাঁ, বেশিরভাগই সব সুস্থ সবল হয়। হয়তো 5-10টা হয়তো ধরলাম যে পাখিতে খেয়ে নিল বা মারা গেল, কিন্তু বাকি দেখো প্রায় 20-25টা সাপই কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো ওদিকে কোবরার একসাথে হচ্ছে 10টা, এদিকে ওর হচ্ছে কিন্তু 20-25টা। তুমিও তো কামড়টা খেয়েছিলে এই চন্দ্রবোরারই। কি হয়েছিল, ঘটনাটা ঠিক কি হয়েছিল? ঘটনা 2024 গত বছর, অক্ষয় তৃতীয়ার দিন ছিল গত বছর, 10th মে। তো রেস্কিউ কল আসে, দুপুরবেলার দিক ছিল। তো সেখানে রেস্কিউয়ে যাই, যেরকম ভিডিও শ্যুট করার সেরকম ভিডিও শ্যুট করি, সব কিছু কমপ্লিট, সাপ রেস্কিউ কমপ্লিট, ব্যাগের মধ্যে ব্যাগেজ হয়ে গেছে। এবার সেই ব্যাগটাকে যখন আবার আমি পিট ব্যাগের মধ্যে ভরছিলাম, একটু মানে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি রাসেল ভাইপার কি হয়, সতর্ক করে, প্রেশার কুকারের মতো সাউন্ড বার করে, তারপরও পরিষ্কার অ্যাটাক শোনা করে। যায়। কিন্তু ওই দিন কি হয়েছে, ওই দিন ব্যাগের মধ্যে আমি ওকে ভরেছি,
ভরতে ভরতে পাশ থেকে কেউ আমার ফোন নাম্বারটা জিজ্ঞাসা করছিল, ফোন নাম্বার বলছিলাম, বলতে বলতে আমি চেনটা আটকাচ্ছিলাম। হয়তো চেনে কিছু একটা প্রবলেম হয়েছিল, আমি আজ পর্যন্ত মনে করতে পারি না ওই টাইমটা ঠিক কী হয়েছিল। তো চেনটা টানছিলাম, সেই টাইমেই হয়তো মানে ও কোনো আওয়াজও করেনি। আমরা বলি না সবসময় রাসেলস ভাইপার বাইট করার আগে কিন্তু ও অ্যালার্ট করে, ও কোনো অ্যালার্টও করেনি। ও জাস্ট ওই ব্যাগের ভেতর থেকে ও হাতে বাইট করে দেয়। মানে ওই ব্যাগের কাপড়টার উপর কাপড়ের দিয়ে উপর তোমার দিয়ে হাতে? দাঁতটা বসে গেছে। কত বড় দাঁত! ওদের দাঁত বিরাট বড় হয়, প্রায় 2 সেন্টিমিটার লম্বা। আমাদের ভারতবর্ষে সব থেকে বড় 20 দাঁতওয়ালা সাপ হচ্ছে রাসেলস ভাইপার, এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড মানে লংগেস্ট ফ্যাং বলতে পারো। 1 নম্বর হচ্ছে গাবুন ভাইপার, যেটা আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না, আর সেকেন্ড হচ্ছে রাসেলস ভাইপার, বিরাট বড় ফ্যাং। মানে তারপর কি করলে তুমি? আমার তো বুঝতেই 2-3 সেকেন্ড সময় লাগলো যে কি হলো, কারণ আমার মনের মধ্যে ধারণা আছে যে সাপ ব্যাগের মধ্যে ভর্তি, সাপ কি করে বাইট করবে। তো বুঝতেই আমার 2-3 সেকেন্ড টাইম লেগে গেল যে সাপ কামড়েছে আমাকে। যখনই বুঝতে পারলাম যে না বাইট হয়েছে, কিছুই না, কোনো রক্ত বেরোলো না, কিছু না, জাস্ট একটা কাঁটা ঢোকার মতো একটা দাঁত ঢুকেছিল। যেহেতু ব্যাগের উপর দিয়ে এসছে তো হুম। তো দুটো দাঁত বসাতে পারিনি। সেদিক থেকে আমি অবশ্যই লাকি ছিলাম, যে দুটো দাঁত বসালে হয়তো আজকে আমি নাও থাকতে পারতাম। তো প্যাথেটিক যন্ত্রণা হচ্ছিল। তো আমি জানি মানে অ্যাজ এ রেস্কিউয়ার আমরা এত মানুষকে বলি যে কী করা উচিত কী করা উচিত না। যখন তোমার নিজের সাথে জিনিসটা হয় তখন সত্যিই মানে একটু টাফ হয়ে যায়, কারণ তুমি বুঝতে পারছো যে আগামী 10-15 দিনের মধ্যে তোমার সাথে কী কী হতে চলেছে, সেটাও মাথার মধ্যে কাজ করছে। আবার অনেক কিছু মাথার মধ্যে অ্যাকচুয়ালি কাজ করছে, যে আমার আঙুল বাদ যেতে পারে, আমি বাদ যেতে পারি। তো অনেক কিছু মাথার মধ্যে কাজ করছে। সেই অবস্থা থেকেও যতটা সম্ভব ফার্স্ট যেটা আমরা সবাইকে বলি যে কুল থাকতে হবে। মানে সাপের বিষে মানুষ কম মারা যায়, সাপের ভয়ে এটা বলে। হার্ট ফেলিওর হয়েই মানুষ বেশি মারা যায়। দাঁড়ার সাপের কামড়েও মানুষকে মারা যেতে দেখেছি, জাস্ট হার্ট ফেল করে। ওর তো কোনো ভেনাম নেই, নন ভেনামাস। তো যাই হোক, নিজেকে যতটা সম্ভব কুল রাখার চেষ্টা করছিলাম। যে বাড়িতে গেছিলাম সেই বাড়ির মানুষকেই বললাম যে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে। আমিও বাইক চালাতে পারতাম, কিন্তু আমি বাইক চালাম না, কারণ আমি জানি যে মাঝপথে আমি সেন্সলেস হয়ে যেতে পারি, এবং পাশে কাউকে রাখা উচিত। তো সেই বাড়ির মানুষকেই বললাম, সে তার বাইকে করে আমাকে নিয়ে হসপিটালে ছুটলো। মানে তখন কোনো ফার্স্ট এড কিছু করা হয়েছিল কি? না, অ্যাকচুয়ালি সাপে কামড়ানোর ফার্স্ট এড কিছু হয় না। এই যে বাঁধন দিতে বলে যে? অনেকে অনেক কথা বলবে, অনেক বইয়ের মধ্যে তুমি পাবে। হ্যাঁ, মানে আমরা তো ছোটবেলায় পড়েছি প্রচুর, তোমার। ছোটোবেলা না, অনেক বড়োবেলার। আমি তোমাকে পাবলিশার্সের নামটা বলছি না, কিন্তু এই বিএডের পাঠ্যক্রমের মধ্যে একটা বই আমি কিছুদিন আগে আমাকে এক সাবস্ক্রাইবার ফটো তুলে পাঠালেন। তো ওখানে দেখলাম যে ওটা তো একদম বিএড মানে স্কুল শিক্ষার একটা ব্যাপার, হাই স্কুল শিক্ষার, সেখানে পর্যন্ত সেই বিএডের বইয়ের মধ্যে লেখা আছে কি কি করা উচিত। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি মানে দুটো বাঁধন দেওয়ার কথা বাঁধন বলা। দেওয়ার হ্যাঁ, কথা, হ্যাঁ। কেটে বিষ বার করে দেওয়ার কথা, সব রীতিমতো সেই বিএডের পাঠ্যক্রমের মধ্যে লেখা আছে। কি বলবে তুমি বলো, এগুলো সব ভুল, সব ভুল পুরোই তথ্য, ভুল। পুরোই ভুল। এগুলো জানি না, মানে আমাদের গভর্নমেন্টেরও এই জিনিসগুলো চেক করা উচিত, কারণ এই মানুষকে ভুল কেন শেখায়, মানুষকে আরও অন্ধবিশ্বাসের মধ্যে ঠেলে দিচ্ছে। এগুলো খুব বাজে জিনিস। তার মানে এগুলো বাঁধন দিলে কি ক্ষতি হতে পারে? অবশ্যই ক্ষতি। আজকে যদি আমাকে দিয়েই বলছি, আমার যে এই যে আঙুলটাতে বাইট হয়েছে, ওই টাইমে যদি আমি এখানে একটা শক্ত করে বাঁধন দিলাম, এখানে একটা বাঁধন দিলাম, আমার আঙুলটা যাও বার রয়েছে, আমার হয়তো যদি বাঁধন দিতাম তাহলে এই হাতটাই হয়তো বাদ যেত, ড্যাম শিওর বাদ যেতই, কেউ আটকাতে পারতো না। কেন? কারণ হচ্ছে হিমোটক্সিন, রাসেলস ভাইপারের বিষটা হিমোটক্সিন। তো তুমি যে জায়গাটা তুমি শক্ত করে বাঁধন দেবে, ওই জায়গাটার মধ্যে বেশি পরিমাণে জিনিসটা ছড়িয়ে গেল, ও কী করে মানে গ্যাংরিং করে দেয়। রক্তের মধ্যে স্প্রেড হয়ে গেলে জিনিসটা কিন্তু লঘু মানে কিছুটা লঘু হলো, হ্যাঁ, মানে লঘু হলো বলাটা ভুল। বিভিন্ন বডি পার্টে ছড়িয়ে গেল। হ্যাঁ, কিন্তু তুমি যখন জিনিসটাকে এক জায়গার মধ্যে স্টোর করে রেখে দেবে, এমনভাবে গ্যাংরিং হয়ে যাবে, সেটাকে আর তুমি রিকভার করতে পারবে না, সেটা পুরোটাই তখন বাদ দিতে হবে একদম। এই কারণে বাঁধন দেওয়া, কাটাকুটি করা, বিষ চুষে বের করতে যাওয়া, এগুলো কোনো সময় উচিত না। ইভেন নিউরোটক্সিনের ক্ষেত্রেও কোবরা বা কালাচ যদি বাইট করে তোমাকে, বাঁধন দেওয়ার কোনো দরকার পড়ে না, কারণ তুমি বাঁধন দিয়ে প্রথমত তুমি বিষ আটকাতে পারবে না। হ্যাঁ, মানে ব্লাড ফ্লো কি করে আটকাবো, এটা আমার মাথায় আসতো কিন্তু ব্লাড বরাবরই। ফ্লো তো তুমি আটকাতে পারবে না। আর বাইট হওয়ার পর
বাঁধন দিতে দিতে ধরো অ্যাটলিস্ট 4-5 মিনিট 10 মিনিট তো চলেই যায়, তার মধ্যে তো যা যাওয়ার চলেই গেছে, ব্লাড তো আর এক মিশে গেছে, জায়গায় ব্লাড তো নেই, এক জায়গায় নেই, ব্লাড তো কন্টিনিউয়াস ফ্লো করছে। পাম্প করছে আমাদের হুম। হার্ট। তো তারপর তুমি কি করলে, মানে ওইভাবেই গেলে বাইকে ওইভাবেই করে? বাইকে করে গেলাম হসপিটাল যাওয়ার পথেও আমাদের একটা রেল গেট পড়ে, সেই রেল গেট পড়ে গেছিলো। আমি ওই রেল গেটে নেমে গেলাম, ওখানে নেমে নিজেই হেঁটে ক্রস করলাম, করে ওই পারের কোনো একটা বাইককে জাস্ট আমি বললাম যে আমাকে একটু হসপিটাল অবধি দিয়ে আসুন। আমার চোখ ঝাপসা ঝাপসা হয়ে গেছিলো, তার মুখ আজ পর্যন্ত আমি মনে করতে পারবো না, কিন্তু সে আমাকে সঙ্গে সঙ্গে হসপিটাল অবধি দিয়ে এলো। এবং মানে ওই জার্নিতেও মাঝে মধ্যে আমি ফেন্ট হয়ে যাচ্ছিলাম, মানে জাস্ট বডিটা পুরো তার উপর ছেড়ে দিয়েছিলাম। এমনকি হসপিটালে যাওয়ার পরেও ডাক্তারবাবুরা কী করে, তোমার প্রথমে ব্লাড নেবে, 20 মিনিটস WBCT টেস্ট করবে, তো মানে দেখে অ্যাকচুয়ালি যে হিমোটক্সিন ঢুকেছে কিনা। মানে কোন টাইপের বিষটা ঢুকেছে সেটা টেস্ট করে দেখে? না, কোন টাইপের বিষ ঢুকেছে সেটা তুমি ব্লাড টেস্টে পাবে না। তাহলে কি দেখা হয়? মানে ব্লাড টেস্টে তুমি পাবে যে একমাত্র যদি হিমোটক্সিনের উপস্থিতিটাই তুমি ব্লাড টেস্টে পাবে। এটাও অনেকে আমাকে জানতে চায় যে ধরো তোমার কোবরা বাইট হলো বা ক্রেড বাইট হলো, কালাচ্ছাপ, ব্লাড টেস্টে কিন্তু কিছু আসবে না, হ্যাঁ, কেননা ওটা তো তোমার রক্তের উপর ডিরেক্ট প্রভাব ফেলছে না, নার্ভাস ওটা সিস্টেমের উপর নিউরোটক্সিন। পড়ছে। হ্যাঁ। আর যদি তোমাকে রাসেলস ভাইপার বাইট করে, সেই ক্ষেত্রেই হিমোটক্সিনটা ব্লাডের উপস্থিত, মানে টেস্ট বলতে কি করে বলি, 20 মিনিট তোমার ব্লাডটাকে একদম ইয়ের মধ্যে করে, ভায়ালের মধ্যে করে রেখে দেবে চুপচাপ, ওটাকে নাড়বে না 20 মিনিট। যদি 20 মিনিট পর ওটা পুরো জমাট বেঁধে যায়, তার মানে তোমার শরীরে হিমোটক্সিন নেই। আর যদি ওটা লিকুইডই থাকে বা চাপড়া চাপড়া হয়ে ইয়ে হয়, জমাট বাঁধে, তার মানে হিমোটক্সিন আছে, ওটা জাস্ট এটাই, আর কিন্তু কিন্তু কিছু ওই টেস্ট 20 হয় না। মিনিটটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট। 20 মিনিট ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি ডাক্তারবাবু পরিচিত ছিল আমার, আমি বললাম স্যার মারাত্মক বাইট হয়েছে, টেস্ট করার কোনো দরকার নেই, আপনি অ্যান্টিভেনাম চালিয়ে দিন। তারপর আমাকে ওখান থেকে অ্যান্টিভেনাম স্টার্ট করে দিল। অ্যান্টিভেনাম স্টার্ট করে সঙ্গে সঙ্গেই শক্তিনগর জেলা হাসপাতাল, আমাদের নদিয়া জেলা হাসপাতাল, ওখানে রেফার করে দিল। টাইম ওয়েস্ট হয়নি, যে কারণে আজকে আমি সারভাইভ করেছি। একটা দাঁত ঢুকলেও মারাত্মক বিষ ঢুকেছিল, আমি বুঝতে পারি। এবং মানে অ্যাকচুয়ালি রাসেলস ভাইপারের কী হয় দিদি, তোমার যে বিষথলি না, আমাদের ভারতবর্ষে যত বিষধর সাপ রয়েছে সব থেকে বড় বিষথলি এবং বিষদাঁত, দুটো গ্ল্যান্ড থাকে, এক একটা গ্ল্যান্ডেই ওর প্রায় 150-200 মিলিগ্রাম পর্যন্ত স্টোর করতে পারে এক একটা গ্ল্যান্ডে। তো একটা মানুষকে মারার জন্য কতটুকু বিষ মাত্র লাগে? 40 মিলিগ্রাম লাগে। তো অতটা বিষ ওরা একবারে ঢেলে দেয়? ঢালে না, একবারে ঢালে না। আমাকে বাইট করলো মানে যে ও একটা গ্ল্যান্ড পুরো ফাঁকা করে দিল তা না, তারপরেও ওর বিষ থাকে। তো আমি গেস করছি আমার 20 ভায়াল অ্যান্টিভেনাম লেগেছিল, অত তাড়াতাড়ি যাওয়ার পরেও টাইম ওয়েস্ট আমি একদমই করিনি। আমার অ্যান্টিভেনাম মোটামুটি 20-25 মিনিটের মধ্যে, বাইট হওয়ার 20-25 মিনিটের মধ্যে আমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকতে লেগেছে। তারপরেও 20 ভায়াল অ্যান্টিভেনাম লেগেছে একটা দাঁতের বাইটে, তার মানে ও ভালো বিষ ঢেলেছিল, এবং লেথাল ডোজই ঢেলেছিল অবভিয়াসলি, এবং ভালোই বিষ ঢেলেছিল। অবস্থা খুব খারাপ হচ্ছিল ধীরে ধীরে। আমার এই যে মার্কিংগুলো আছে না, এই সাইডে হাতের এই জায়গাগুলো যে মার্কিংগুলো রয়েছে, এগুলো সব ফোস্কার দাগ, মানে বড় বড় ব্লিস্টার, বড় বড় ব্লিস্টার পড়ে গেছিল। আমার এই বগল অব্দি ব্লিস্টার এসেছিল লাস্ট। মানে অতটা বিষটা যত প্রচন্ড জায়গায় তোমার পরিমাণে ভাঁজ ছড়িয়েছে। আছে, যত জায়গায় জয়েন্ট আছে, সেই জায়গায় তোমার কি হয়, ব্লিস্টার পড়ে যায়। কি ভয়ঙ্কর। হ্যাঁ, তো শক্তিনগর জেলা হাসপাতাল থেকে, এবং এই হাত আমার এই থাইয়ের মতো হয়ে গেছিল ফুলে ফুলে, এবং এই আঙুল পুরো, তো এখানে বাইটটা হয়েছিল তো আঙুল পুরো কালো হয়ে গেছিল, আর মানে কোনো সেন্স ছিল না আঙুলে। এবং হাতের পাম পুরো এইরকম মোটা হয়ে গেছিলো ফুলে, এই হাত এই থাইয়ের মতো হয়ে গেছিলো। তো শক্তিনগর জেলা হাসপাতাল থেকে বলেছিল হাত বাদ যাবে, আমাকে বলেনি, বাড়ির লোককে বলেছিল। ওখান থেকে রেফার করে পিয়ারলেস নার্সিংহোমে নিয়ে আসা হয়, বাকি ট্রিটমেন্ট ওখানেই হয় আমার। হাতটা বেঁচে গেল, কিন্তু আঙুলের উপর খানিকটা ভালোই এফেক্ট এসেছিল। আর এটুকুনি হওয়া খুব স্বাভাবিক, কারণ এই বাইকটা যদি আমার পায়ে হতো না, তাহলে হয়তো এই ড্যামেজটা হতো না। কারণ আমাদের শরীরের মধ্যে সবথেকে বেশি
নার্ভ বলো বা তোমার শিরাধমনী বলো, সব থেকে বেশি হচ্ছে আমাদের এই হাতের তালুতে। ম্যাক্সিমাম বাইটগুলো কী হয় দিদি, পায়ে হয়। হ্যাঁ, মানে আমি তো তাই দেখি। চাষবাসে হ্যাঁ, চাষবাস করতে হ্যাঁ, যায় হ্যাঁ। মানুষজন, পায়ে বাইট খেয়ে যায়। তবে এটা কিন্তু খুব সত্যি কথা, মানে তুমি এখন মানুষের কাছে একটা লিভিং এক্সাম্পল যে সাপে কাটলে কি করতে হবে। মানে তুমি মানুষকে এতদিন শুধু বোঝাতে, এবার নিজেকে দিয়ে নিজেকে দেখিয়েও বোঝাতে পারছো। অবশ্যই, হ্যাঁ, বলি তো, আমি সবাইকেই বলি যে কামড় খেয়ে গেলে মানে এই যে চলে গেল মরে গেল এরকম ব্যাপার না। সব থেকে মেন ব্যাপার কি জানো তো দিদি, মানে যখন তোমার সামনে কারোর বাইট হয়, স্নেক বাইট ইনসিডেন্ট যখন হয়, তখন যার সাথে হয় তার আশপাশের মানুষগুলোর ভূমিকাটা বেড়ে যায়। যে ঠিক আছে, বাইট হয়েছে তো কী হয়েছে, কিছুই হয়নি, হসপিটাল যাবো, অ্যান্টিবায়োটিক নেবো, ঠিক হয়ে যাবে, এই কনফিডেন্সটা তাকে দিতে হবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় বলো তো, আশপাশের প্যানিক মানুষগুলো করতে শুরু করে। ঘাবড়ে যায়, তারা ভয় পাইয়ে দেয়, প্যানিক করেই বেশিরভাগ মানে মারা যায়। সমস্যাটা হয়। আমাকে একটা কথা বলো, আমি কোনো একটা জায়গায় হয়তো পড়েছিলাম যে ১ কাপ আদার রস খাইয়ে দিলে লাভ হবে। এই জাতীয় এগুলো পুরোটাই মানে বুজরুকি। পুরোই বুজরুকি। স্নেক বাইটের না কোনো প্রাথমিক চিকিৎসা রয়েছে, না কোনো অন্য কোনো চিকিৎসা রয়েছে, মানে তুমি কিছু করতে পারবে না। যতটা সম্ভব কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে, মুভমেন্ট কম করতে হবে, হাঁটাচলা করা যাবে না বা দৌড়ানো যাবে না, বেশি কথা বলা যাবে না, শান্ত থাকতে হবে। এবং সেই অবস্থায় বাইকে হোক বা গাড়িতে হোক, যেভাবেই হোক, তাড়াতাড়ি তোমাকে হসপিটালে পৌঁছাতে হবে। আদার্স কোনো অপশান নেই, কোনো অপশানই নেই। কোন সাপের কামড় সবথেকে বেশি দেখতে পাও, মানে এত বছর ধরে কাজ করছো? সব থেকে বেশি অবভিয়াসলি কমন ক্রেট, কালাত সাপের কামড় রেকর্ড বেশি আসে, মারাও যায় বেশি, কারণ ইনসিডেন্টগুলো রাত্রিবেলায় হয়ে যায় তো। কালাজকে দেখে কিন্তু সেরকম ভয় লাগে না। কালাজ খুবই শান্ত প্রকৃতির সাপ, ভীষণ শান্ত। ওর কোনো মানে আমরা শয়ে শয়ে কালাত সাপ উদ্ধার করেছি, মানে একটা যে ফোঁস করে আওয়াজ আওয়াজ পর্যন্ত করে না ও, এতটাই পোলাইট সাপ। কিন্তু ওর লেথাল ডোজ যেটা, ওর ভেনাম, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ওর লেথাল ডোজটা বেশি। মানে সব থেকে বিষের যদি তুমি ঘনত্ব বলো বা তীব্রতা বলো, সব থেকে বেশি। এবং আরও ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে যে অন্যান্য কম্পোনেন্টগুলো নেই, জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে যে কম্পোনেন্টগুলো তোমার রক্তে মিশলে, সেইগুলো সব মিসিং। হ্যাঁ, মানে এটা কোথাও আমি শুনেও ছিলাম যে কালাজ কাটলে নাকি সবসময় বোঝা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় না। হ্যাঁ, কারণ হচ্ছে ওই ধরো ঘুমের ঘরে কামড়ে দেয়, আর ওদের দাঁত হচ্ছে ভীষণ সূক্ষ্ম। এমনও দেখেছি আমরা যে মারা গেছে, পোস্টমর্টেম হওয়ার পর বোঝা গেছে যে নিউরোটক্সিনের প্রভাবে হয়েছে, মারা গেছে। এবং সেটা অবভিয়াসলি গ্রেট বাইট। ঘুমের ঘরে যদি তোমাকে জাস্ট একটুখানি বাইট করে দেয়, তোমার পিঁপড়ের কামড়ের মতো মনে হবে। অনেক সময় তো ঘুম ভাঙেও না, আর যদি বা ঘুম ভাঙে তুমি উঠে লাইট জ্বালতে জ্বালতে ও ততক্ষণে ও ঠিক কোনো একটা ফাঁকফোকরের মধ্যে ঢুকে যাবে। এবার কোনো কিছু জ্বলছে না, তুমি দেখছো যে ব্লাডও আসেনি, কি আর হবে, তুমি ওপাশ ফিরে শুয়ে গেলে, পিঁপড়ে ব্যাস, কামড়েছে বা মশা কামড়েছে কিছু একটা ভেবে। সকাল অবধি শেষ, গল্প শেষ। মানে এরকম অনেক ইনসিডেন্ট দেখেছো? হ্যাঁ, মানে প্রায় এই গরমকাল এই যে স্টার্ট হয়ে থেকে, হ্যাঁ, গরম বর্ষা, এই টাইমগুলো কালাত সাপের মারাত্মক সিজন বলতে পারো। কারণ এই সব থেকে ইজি হচ্ছে এই গরমকালটা। গ্রামে গঞ্জে মানুষ কি হয়, খালি গায়েই মাটিতেই শুয়ে পড়ে, একটা মাদুর পাতলো, পেতে শুয়ে পড়লো। এবার হয়তো রাত্রিবেলায় ওরকম বাইট হয়ে গেল, তখন বুঝতে পারে না, মারা যায়। সাপ তো নর্মালি মানুষের কাছে আসতে চায় না, তাহলে এক্ষেত্রে? কালাত সাপের ব্যাপারটা কি, কালাত সাপ ওই যে বললাম না, মানুষ খালি গায়ে যখন শুয়ে আছে বা বডি হিটটা না ও পছন্দ করে। আচ্ছা, কালাচ এটা পছন্দ পছন্দ করে? করে কালাচ। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, তুমি ধরো এক পাশ ফিরে শুয়ে আছো, ঠিক তোমার পাশে গিয়ে ও চুপচাপ শুয়ে থাকবে। এটা জানি না কেন করে, ওখানে না আছে শিকার, না আছে কিছু, কিন্তু ও চুপচাপ গিয়ে তোমার ওই বডির হিটটা নেবে, হয়ে চুপচাপ শুয়ে থাকবে। এবার স্বাভাবিক ও যখন হালকা হালকা নড়বে বা ইয়ে হবে, তোমার পিঠে যদি লাগে, সুরসুরি লাগবে, কিছু একটা ফিলিংস আসবে। এবার যেই তুমি ওপাশ ফিরে শোবে, হ্যাঁ, বা নাড়াচাড়া করলে, হুম। চাপ পড়লো ওর বডি পার্ট, কিছু একটা তোমার বডির সাথে চাপ পড়ে গেল, তখনও বাইটটা করে দেয়। আর তাছাড়া কিন্তু বাইট করে না। অ্যাকচুয়ালি ক্রেট প্রজাতির সমস্ত সাপই খুব শান্ত হয়। ব্যান্ডেড ক্রেট একটা সাপ দেখে থাকবে, যেটা শাখামুটি বলে, দেখা যায় না এখন আর। খুব কমে গেছে।
হলুদ কালো ব্যান্ড ব্যান্ড হয় দেখতে, এবং বেশ বড়, দাঁড়ার সাপের মতো বড় হয়, মারাত্মক ভেনোমাস ওটাও। আমি আশেপাশে কিন্তু শাখামুঠি কোনোদিনই দেখিনি, দেখতে এক পাবে বইয়ের না। পাতায় দেখেছি আর এক তোমার আই থিঙ্ক চিড়িয়াখানা বা কোনো এরকম জায়গায় দেখেছি। কিন্তু শাখামুঠিটা যদি আজকে যদি অ্যাভেলেবেল থাকতো না, তাহলে এই যে কালাচ এবং চন্দ্রবোড়ার যে বাড়ন্তটা, এটা কিন্তু এতটা থাকতো না। কেন? কারণ এই শাখামুঠি সাপই হচ্ছে এই বিষধর সাপগুলোকে খেয়ে নেয়। ওর শিকার কোনো ইঁদুর ব্যাঙ না, ওর শিকার হচ্ছে শুধুমাত্র সাপ। মানে শুধু সাপই ওর খাদ্য? সাপই খায়, এবং এই বিষধর সাপগুলো, মানে এটা প্রকৃতিই তৈরি করে দিয়েছে, ন্যাচারাল। আজকে যদি ইকোসিস্টেমটা যদি ব্যালেন্স থাকতো না, তাহলে আমাদেরকে চিন্তা করতে হতো না এত। আর শাখামুঠি সাপটা কি চোখে পড়ে গেছে বেশি, দেখতে খুব হ্যাঁ, সুন্দর হয়, দেখতে তো তো একদম ভীষণ সুন্দর হয়, গাটা পরিষ্কার একদম দেখা যায়, চকচক কালো চকচক করে, হলুদ। কালো হলুদ, মানুষ চোখে পড়ে যায় বেশি, ভয় পেয়ে মেরে মেরে দেয়। ফেলেছে প্রচুর। মেরে ফেলতে ফেলতে আজকে দেখো চন্দ্রবোড়ার এত বাড়ন্ত। কিছুদিন আগে তো বাংলাদেশে মানে চন্দ্রবোড়ার আতঙ্ক একদম যাচ্ছে তাই লেভেলের হয়ে গেছিল। মানে ইউটিউব খুললেই মানে চন্দ্রবোড়া একটা মাঝে মধ্যে হয় না হুজুগ। চন্দ্রবোড়া কিন্তু প্র্যাকটিক্যালি আমি ছোটবেলায় প্রচুর দেখেছি। মানে এমন নয়, ধরো আমরা খেলছি মাঠে, বন্ধু বান্ধবরা মিলে হঠাৎ করে ফোঁস ফোঁস আওয়াজ শুনলাম, দেখছি ওখান থেকে ইয়ে করছে মাঠঘাটেই বেশি থাকে, মাঠে ঘাটেই, মানে এবং আশেপাশে এমন নয় যে তোমার কোনো কোনা ঘুপচিতে রয়েছে তা নয়, ও কিন্তু ওপেন জায়গাতেই থাকে, ও মাঠঘাটেই থাকে। আমরা চন্দ্রবোড়া রেস্কিউ করি বেশিরভাগ কোন বাড়িগুলো থেকে বলো তো? ওই মাঠঘাটের পাশে, মাটির বাড়ি, হয়তো ইঁদুর ফিঁদুর খেতে চলে এসেছে, মানে ম্যাক্সিমাম বললাম, রেয়ার কেস অনেক রকম হয়। এখন মনে হয় বেজিও অনেক কমে গেছে, তাই না? অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফটাই খুব বিপন্ন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। কারণ আমরা এত পরিমাণে ওই রাস্তার নামে বা বিশেষ করে রাস্তার নামেই বলতে পারো, জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি। আজকে আমাদের বেথুয়া ডহরিতে, জানি না কোনো দিনও গেছো কিনা তুমি, আমি গেছি। যদি তুমি 10 বছর আগে যাও, সেই বেথুয়া ডহরি যেমন ছিল, আজকে গিয়ে দেখবে পুরো মরুভূমির মতো হয়ে গেছে। ওই পুরো তোমাকে আমি বলি, মুড়াগাছা থেকে বেথুয়া ডহরি যাওয়ার পথের রাস্তা, যে NH-12, দুই পাশ দিয়ে সেই বড় বড় কড়ুই গাছ, বড় বড় নেই এখন আর? গাছ, পুরো একদম পুরো রাস্তাটা না একদম শেড ছিল, ছাওয়া, সুন্দর রাস্তা হ্যাঁ, ছিল। মানে ওখানে মানে খুব সিনিক ছিল রাস্তাটা। এখন যাবে পুরো একদম মরুভূমি। একটা জায়গায় তোমার যদি গাড়ি খারাপ হয়ে যায়, তুমি দাঁড়ানোর জায়গা পাবে না, তুমি পুরো একদম খাঁখা রোদ। এমনকি আশপাশে যাও বা একটু ফরেস্ট আমাদের রয়েছে, সেগুলোতেও মানুষ আগুন জ্বালিয়ে দিচ্ছে, গাছপালা মরে যাচ্ছে। তো কোথায় যাবে ওয়াইল্ড লাইফ? তাহলে যাবেটা কোথায় বলো? তাদের তো একটা থাকার বাসস্থান দরকার না? একটা গাছে থাকবে, গাছের কোটরে থাকবে। সব তো মানুষ আমরা শেষ করে দিচ্ছি, ওরা যাবে কোথায়? এবার ওরা আমাদের কাছে চলে আসছে এবং স্বাভাবিক। আমরা বিপদে পড়ছি আলটিমেটলি। ওরাও খুব বিপদে, স্বাভাবিক। ওরা বিপদে বলেই ওরা অবশ্যই, আমাদের কাছে আসছে। অবশ্যই। আমরা যখন সাপ নিয়ে আলোচনাই করছি, তোমার কাছ থেকে কিছু ডিটেল নিয়ে নিই সাপ সম্বন্ধে। দেখো আমাদের কিন্তু, আমি যেহেতু গ্রামের মানুষ, আমি ছোটবেলা থেকে প্রচুর সাপ দেখেছি আশেপাশে, খানিকটা আইডিয়া আছে কোনটা বিষধর কোনটা বিষধর নয়। কিন্তু এটা মনে হয় খুব ক্লিয়ারলি মানুষের জানা দরকার। আমরা সাপ দেখলেই ভয় পাই, অবশ্যই। কিন্তু সবাইকে দেখে ভয় পাওয়ার দরকার আছে কি? না, একদমই না, একদমই না। ওই যে বললাম যে সাপ শব্দটার মধ্যেই ভয় আছে, কিলবিলে ব্যাপারটার জন্য। কিন্তু আমরা যদি 10টা সাপ দেখি, আমাদের চোখের সামনে যদি 10টা সাপ পড়ে যায়, তার মধ্যে 7-8টা সাপই হচ্ছে নন ভেনোমাস। হয় যেটা দাঁড়ার সাপ হবে, বিরাট বড় বলে তাকে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু দারাসের লেজের বাড়ি খেলে নাকি গা পচে যায়। কিছুই হয় না। লেজ দিয়ে বাড়ি মাঝে মধ্যে মারেও, ওটা ওর আত্মরক্ষার জন্য। কারণ ওর বিষ দাঁত নেই, ভয় পেয়ে গেলে ও চেপে ধরে নেবে। যখন ও খুব ভয় পেয়ে যাবে আর পালানোর জায়গা হয়তো নেই এরকম মনে করবে, তখন ও চেপে ধরে নেবে। যে কেসটা গরুর ক্ষেত্রে হয় গোয়ালে, অনেকে বলে যে ওই দেখে অনেকে বলে যে ও নাকি বাঁট চুষে দুধ খায়। হ্যাঁ, এটা বলে, কেন গরুর পাটা পেঁচিয়ে ধরে পেঁচিয়ে ধরে। ওই নরমালি। যে বললাম, ও ভয় পেয়ে গেলে যখন মনে করে যে হয়তো আর পালানোর জায়গা নেই, এবার গোয়ালটা ধরো ঘেরা জায়গা, গরু দরবার করছে ভয়ে, ও ভাবছে যে পালানোর আর জায়গা পাচ্ছে না, তখন ও পাটাকে ও চেপে টাইট করে ধরে নেয়। ওইটাকেও দেখেছে, দেখে ব্যাস প্রচলিত করে দিয়েছে যে আমার গরুর বাঁট চুষে দুধ খাচ্ছিল, অমুক তমুক। এগুলো বাজে কথা, বোগাস কথা। মানুষকে বোকা বানানো। ওরা স্তন্যপায়ী প্রাণী না, ওরা অন্ডজ প্রাণী, দুধ খাওয়ার কোনো প্রশ্ন নেই। আর তার মানে সাপ দুধ খায় না? না, একদমই না। ঢিবি টাইপের যেগুলোর সামনে মানুষ দুধ টুধ দিয়ে পুজো দেয় যে। মানুষ প্রচুর, মানে বললাম না, সাপ নিয়ে প্রচুর কুসংস্কার। ওই সাপ কথাটার মধ্যে ভয় আছে, তো তো যেখানেই ভয় সেখানেই অন্ধবিশ্বাস, সেখানেই কুসংস্কার, সেখানেই অশিক্ষা, সব কিছু দানা বেঁধে যায়। ব্যাপারগুলো এত ইন্টারেস্টিং, শুনতে শুনতে অবাকই হচ্ছি খানিকটা। জলে থাকে জলঢোড়া, জলমেটেলি, এগুলোও খুব কামড়ায় খ্যাচখ্যাচ করে, খুব বাজেভাবে কামড়ে ধরে, কিন্তু টোটালি নন ভেনোমাস, ভয়ের কিছু নেই।
হেলে সাপ আর খুব একটা দেখা যায় না, বিপন্ন হতে বসেছে। হেলে আর হুম, সত্যি দেখা যায় একদম না। নেই। প্রচুর ছিল আমাদের প্রচুর ছিল, ছোটবেলায়, ঝাঁকে প্রচুর ঝাঁকে, ছিল। মানে হ্যাঁ, বর্ষার মধ্যে আমরা দেখতে মানে পেতাম। সেই গোল্ডেন কালার কোথায়, মানে সবজে গোল্ডেন হ্যাঁ, কালার হেলের। তো হেলে আজকের দিনে আমার দেখা সব থেকে ফার্স্ট যদি কোনো সাপ বিলুপ্ত হতে বসে সেটা হেলে সাপ। তারপর তোমার ননভেনাসের মধ্যে আরও আছে তোমার যেগুলো গাছের সাপ, বেতাছড়া, যেটাকে তোমার ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক বলে, কালনাগিনী। কালনাগিনী নিয়ে প্রচুর গল্প আছে, কিন্তু বেসিক্যালি কি ওটা ভয়ঙ্কর, নির্বিষ। এসব বলো না, মানে হ্যাঁ এ তো হ্যাঁ, পুরাণকে চ্যালেঞ্জ করছো তুমি। না এগুলো চ্যালেঞ্জিং এর কিছু না, এগুলো ফ্যাক্ট এগুলো। হুম, পুরাণেও প্রচুর গল্প ওকে নিয়ে তৈরি হ্যাঁ, আছে, বাট মানে এগুলো ফ্যাক্ট। কালনাগিনীর বিষ নেই, সেমি ভেনোমাস বলা হয়, মাইল্ডলি ভেনোমাস। মানে মানুষ মরবে না তাতে? মানুষের মারার কোনো ক্ষমতাই নেই, ছোটোখাটো পোকামাকড় মরতে পারে। মানুষের জন্য একদমই মানে ভয়ের কিচ্ছুই নেই, নাথিং। হ্যাঁ, এত বড় গল্প হয়ে গেল, এত বড় কাহিনী হয়ে গেল। প্রচুর গল্প আছে কালনাগিনীকে নিয়ে, কিন্তু কালনাগিনী বেসিক্যালি খুবই ভালো সাপ, গাছে থাকে। ওর লাইফ স্প্যানটা পুরোটাই কিন্তু গাছে কেটে যায়। এছাড়া আর কি কি সাপ মনে পড়ছে যেগুলো মানে নর্মালি দেখা যায় আশেপাশে? ঘরচিতি এমন একটা সাপ তোমার যে কোনো ঘরেই তুমি দেখতে পারবে। ও হচ্ছে ঘরের টিকটিকি, আরশোলা, এগুলো খেয়ে কিন্তু পরিষ্কার করে, অ্যাকচুয়ালি তোমার উপকার করে। এবং ও থাকে হচ্ছে ঘরের, যদি তোমার যদি প্লাস্টার না থাকে, হুম, বা প্লাস্টার থাকলেও হয়তো পুরনো দেওয়াল ফাটল ফুটল রয়েছে, তো ওই ফাটলের মধ্যে ঢুকেও সুন্দরভাবে ঘর সংসার পাতে। ওই ঘরচিতিকে আবার অনেকে কালাজ বলে ভুল করে। আলো আধারিতেও না অনেক সময় তুমি এক্স্যাক্ট কালারটা বুঝতে না পারবে না। বোঝা যাবে হয়তো না তুমি তো। কোণের মধ্যে দেখলে ওটাকে হয়তো একটু ডার্ক ব্রাউন টাইপের, তোমার মনে হবে যে কালো। ফোন করে বলে দাদা কালো কালাজ, গিয়ে দেখি ঘরচিতি। এরকম প্রচুর হয়। আমরা রিসেন্ট বাংলাদেশে একটা ঘটনা দেখেছিলাম, তোমার শফিকুল ছেলেটার নাম, 12-13 বছর বয়স। ওদিকে আবার তোমার সিন্ধু কালাজ আছে, মানে কালাজটাই যেটা একটু বড় হয়ে যায়। আমাদের নর্থ বেঙ্গলেও রয়েছে ওটা, যেটা দাঁড়াসের মতো দেখতে, স্ট্রাকচারটা দাঁড়াসের মতো হয়ে যায়, বড়। ছেলেপেলে ভাবে কি ওটা হয়তো দাঁড়াস সাপ। ওই কিন্তু শফিকুল্লাও বিষাক্ত। শফিকুল্লাও কী করছিল, ওই মানে একটা সিন্ধু কালাজ ধরে খেলা করছিল, পা দিয়ে চটকাচ্ছিল, চুমু খাচ্ছে সাপকে দাঁড়াস ভেবে, অনেকক্ষণ হ্যান্ডলিং করছে। একজন ভিডিও করছে, সেই ভিডিওটা আমার চ্যানেলেও আমি দিয়েছি। তো লাস্ট মুমেন্টে ওই চুমু খেতে গিয়ে, আরেকবার চুমু খেতে গিয়ে ভিডিও করছে, ভাইরাল হবে। তো তখন স্যাট করে কপালে বসিয়ে দিল। মানে ভিডিওতে দেখা যাচ্ছে সেটা? ভিডিওতে দেখা যাচ্ছে সেটা। এবং তারপরেও গাফিলতি। বাংলাদেশে আবার কি, বাংলাদেশে আরও ভয়ানক ব্যাপার কি বলতো, মানে বাংলাদেশে তোমার সব হাসপাতালে অ্যান্টিভেনাম নেই। আমাদের ভারতবর্ষে কিন্তু সব হাসপাতালে অ্যান্টিভেনাম থাকবেই, এটা মাস্ট করে দিয়েছে। ছেলেটা দেখছিলাম মানে ভিডিওর মধ্যেই ওখানেই প্রায় আধ ঘন্টা 40 মিনিট টাইম ওয়েস্ট করলো, এটা ওটা বলে ইয়ার্কি আড্ডা মারছে বন্ধুদের সাথে। ও কামড় অথচ খাওয়ার পরও? কামড় খাওয়ার পরেও গোল গোল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। লাস্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি সে আর বাঁচেনি, মারা গেছে। সারা জীবনের জন্য ভাইরাল। একদম আমি ছোটবেলায় একটা জিনিস দেখেছি যে চন্দ্রবোড়া অনেকটা মোটা হয় একদম এবং তাকে দেখতে অনেক সময় পাইথানের মতো বা অজগরের মতো লাগে, একদম একদম। মানে ছোট অজগর বলে মনে হ্যাঁ, হয়। অজগরের বাচ্চা মনে হয়। তো এর থেকে তো অনেক সমস্যা হতে পারে, হয়ও। মানুষ ভুল করতে পারে। মারাত্মক সমস্যা হয়। ওই তোমাকে যেটা বললাম যে কালাচ আর ঘরচিতির মধ্যে একটা মানুষ ভুল বোঝাবুঝি হয়, হুম হুম। ঠিক তার থেকে বেশি ভুল বোঝাবুঝি হয় এই অজগরের বাচ্চা আর চন্দ্রবোড়া, এই দুটোকে নিয়ে। মানে আমরা এমনও দেখেছি, এমনও ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে যে 35,000 টাকা জোড়া সে কোথাও থেকে কিনে এনেছে, জানি না কোথাও থেকে কিনে এনেছে, হিন্দিতে কথা বলছিল, ভিডিও ক্লিপটা আমার কাছে এসে পৌঁছায়। তো সে হাতে করে নিয়ে এসে দেখাচ্ছে কাউকে একটা, এবং আরেকজন ভিডিও করছে যে অজগরের বাচ্চা আমি এক জোড়া কিনে নিয়ে এসেছি 35,000 টাকা জোড়া, হিন্দিতে কথা চলছে। দিয়ে ওই কথা চলতে চলতে হঠাৎ করে এভাবে মানে ইয়ে করতে করতে ঝাট করে কামড়ে দিয়েছে, আর ঝাটকা মেরে ফেলে দিয়েছে। আমরা অনেক এরকম দেখেছি যে অজগরের বাচ্চা বলে ডেকেছে, গিয়ে দেখছি চন্দ্রবোড়া। কখনো কখনো উল্টোটাও হয়, চন্দ্রবোড়া বলে ডেকেছে, গিয়ে দেখছি অজগরের বাচ্চা। তো এই দুটো নিয়ে মানুষের মনের মধ্যে প্রচুর ভুল ধারণা রয়েছে। এই কারণে সাপ না চিনে সবাইকেই বলবো কেউ হাত দিতে যাবেন না। মুহূর্তের মানে সামান্য আপনার অজ্ঞতা আপনার জীবনটাকে কেড়ে নেবে। আর মেনলি বিষধর সাপ কি কি পাবো আমরা বিষধর সাপ এখানে? এদিকে তোমার একটা হচ্ছে এই কালাচ, আর একটা গোখরো, আর চন্দ্রবোড়া। আমাদের এই দক্ষিণবঙ্গে যদি তুমি বলো,
আর যদি তুমি সাইডে যাও তাহলে সস্কেল্ড ভাইপার বলে একটা হয়, ওটা আমাদের পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি নেই, ওটা ঝাড়খণ্ড ফারখণ্ডের দিকে আছে বা ভারতবর্ষের অন্যান্য প্রান্তে আছে। সেটা কিরম ওটা একটা দেখতে? ভাইপার হয়, মানে চন্দ্রবোড়ার মতো অতটা বড় হয় না, অতটা মোটা হয় না, ওর মুভমেন্টটা একটু অন্যরকম, চন্দ্রবোড়ার মতো এরকম চাকতির মতো বসেও থাকে না। হ্যাঁ, ওর মাথাটা এক জায়গায় থাকবে অথচ বডিটা এরকম মানে মুভ করতে থাকবে, মাথা এক জায়গায় স্টিল হয়ে আছে, ওর মুভমেন্টটা অন্য ধরনের। আর যেটা আছে তোমার গোখরোর মতনই দেখতে কেউটে, যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকার এইগুলোর দিকে আছে, পাওয়া হুগলিতে যায়? কিছু আছে, হ্যাঁ, ওরও মাথার উপর কিছু মেদিনীপুরে আছে। ছাপ থাকে, সেটা কিরকম একটা স্ট্রাকচার, মানে অন্যরকম একটু? গোখরো যেটা, সেটা তোমার মাথার মানে ফনার পিছনে হ্যাঁ, হ্যাঁ। ইউ ইউ টাইপের, ইউ টাইপের বা ভি থাকে, হ্যাঁ, টাইপের হ্যাঁ, শেপ হ্যাঁ। থাকে। আর তোমার যেটা কেউটে বলি, মনোক্লেড কোবরা যেটা, ওটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা গোখরো, আর কেউটে হচ্ছে মনোক্লেড কোবরা, ওর ফনার পিছনে ও টাইপের শেপ থাকে, এটাই আমরা গুলিয়ে ফেলি। ওটাই গুলিয়ে ফেলি। এবং তোমাকে একটা জিনিস বলি দিদি, এই যে মনোক্লেড কোবরার কিছু প্রজাতি রয়েছে, মানে কোবরা এই কেউটে, কেউটের মধ্যে কিছু প্রজাতি তোমার বিষ থ্রো করতে পারে, স্পিটিং কোবরার মতো। এটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি, মানে ধরো কোনো ন্যাশনাল ন্যাশনাল জিওগ্রাফি জিওগ্রাফি, বা এই ডিসকভারিতে ধরনের দেখি চ্যানেলে আমরা। দেখেছি আমরা। হ্যাঁ, কিন্তু ওগুলো স্পিটিং কোবরা, ওগুলো আলাদাই, ওগুলো আমাদের দেশে নেই। কিন্তু কিছু কিছু কেউটে সাপ, কিছু কিছু প্রজাতির কেউটে রয়েছে যারা প্রয়োজনে ওরকম বিষ থ্রো করে। আমাদের রাজ্যে আমাদের রাজ্যে হ্যাঁ রয়েছে ওরকম, এটা আমরা অনেকে জানি না। সেই বিষটা গায়ে এসে লাগলে কি হবে? গায়ে লাগলে তো কিছু হবে না, কিন্তু ওরা তোমার চোখটাকে টার্গেট করে, এবং তুমি যদি সঙ্গে সঙ্গে যদি ওটাকে না ধাও, বা যদি চোখের মধ্যে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, তাহলে কিন্তু তোমার চোখ, দৃষ্টিশক্তি চিরকালের মতো চলে যাবে। আরে বাপরে, এটা তো দারুণ ব্যাপার বললে, মানে এটা তো জানা ছিল না হ্যাঁ, যে এটা আমাদের আমরা এখানে ওই অনেকেই জানি ধরনের না, সাপ রয়েছে। কিন্তু স্পিটিং কোবরার টাইপের কিছু মনোক্লেড কোবরা ওই রকম প্রবৃত্তি দেখায়। মনোক্লেড কোবরা তোমার মানে যেটা কেউটে সাপ, কেউটে সাপ রয়েছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে বলতে পারো দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হুগলি, এই সমস্ত জায়গায় দিকগুলোতে করে আছে, দক্ষিণ দিকটাই করে। নদিয়াতে নেই। তার মানে সুন্দরবনের দিকে যখন আমরা যাই তখন আমাদের একটু সাবধান হতে হবে এই ধরনের সাপ দেখলে। হ্যাঁ দেখো, সাবধান বলতে অতটা বলছি না, প্যানিক খাওয়ার কিছু নেই। সাপ তোমাকে দেখলে ও অটোমেটিক ও সাইড কেটে যাবে। ও কখন অ্যাটাক করে, যখন ও বুঝবে যে আর আমার পালানোর জায়গা নেই, তখনই ও ওরকমভাবে দাঁড়িয়ে যাবে। বর্তমান সময় এমন এসেছে, মানুষ ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস করার চেষ্টা করে। তোমরা হ্যাঁ, হ্যাঁ, প্রফেশনাল, হ্যাঁ। তোমরা করছো, তোমরা সমস্তটা জেনে বুঝে করছো। অনেক সাধারণ ছেলেমেয়েরা, বাচ্চারা রয়েছে। ট্রাই করতে যাই তো, ওই হুম। কারণে আমি প্রত্যেক ভিডিওতেই আমি সতর্ক করি, কারণ আমি জানি যে আজকের যুগটাই এমন হয়ে গেছে যে মানুষ ভাইরাল হওয়ার জন্য যা কিছু করছে। হুম তো এবার অবভিয়াসলি আমাদের যে কাজ, সেই কাজটাকে অনেকে এইভাবে নেয় যে হ্যাঁ, শাশ্বততা যেভাবে করছে আমিও এইভাবে করলে ভাইরাল হব, হিরো বলবে লোকে, বাহবা পাবো, এরকম অনেকের মনের মধ্যেই কাজ করে। বাট তারা জানে না যে এই কাজটা কতটা ভয়ঙ্কর। আমরা হাজার সেফটি নিয়ে কাজ করেও দেখো মারাত্মক বিপদ আমার হ্যাঁ, সাথে মানে হয়ে গেল। তুমি এত হুম কিছু জেনেও এতদিন ধরে কাজ করেও কামড় খেতে হলো তো তোমায়। ব্যাপারটা ওটাই যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি, এখানে ছেলে খেলার কোনো জায়গায় নেই, অ্যাবসেন্ট মাইন্ড হওয়ার কোনো জায়গায় নেই। 110% তোমাকে অ্যাটেনশন দিয়ে রাখতে হবে তার প্রতি, কারণ একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের অমনোযোগ মানে তোমার মৃত্যু। সেখানে ছেলে খেলা ভাবার কোনো কারণ নেই। এই জিনিসটা নিয়ে যাতে মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন, যাতে স্টান্টবাজি না করে, আমি সবসময় সেটাই, আমি সবসময় আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি সেটা বলি। একদম এই কথাটা তো মাথায় রাখতে হবে। আমি আমাদের দর্শকদেরও বলবো যে আপনারা কিন্তু কোনো রকমভাবেই এই চেষ্টাটা করবেন না। শাশ্বত কিন্তু খুব ভালোভাবে ট্রেন্ড এই বিষয়ে, ও জানে ব্যাপারটা, তারপরেও দেখুন ওকে কিন্তু কামড় খেতে হয়েছে। তার মানে কতটা রিস্কি। চেষ্টা করবেন না, এভাবে ভাইরাল হওয়ার দরকার নেই, আরও অনেক উপায় আছে। আমরা আবারও আলোচনায় আসি। আমাদের রাজ্যে সব থেকে বেশি বিষধর কোন সাপ? কালাচ। কালাচি সব থেকে বেশি বিষধর। কারণ আমি তোমাকে বলি, কারণ অন্যান্য যে সমস্ত বিষধর সাপগুলো রয়েছে, কোবরা, রাসেলস ভাইপার আর ক্রেট মানে কালাচ, এই তিনটে হচ্ছে কিন্তু বিষধর সাপ আমাদের পশ্চিমবঙ্গে। চন্দ্রবোড়ার লাগে তোমার, চন্দ্রবোড়ার বিষ হচ্ছে হিমোটক্সিন, ওর লেথাল ডোজটা হচ্ছে 40 মিলিগ্রাম। 40 মিলিগ্রাম হিমোটক্সিন বিষ যদি তোমার শরীরে ঢোকে, একটা মানুষের শরীরে যদি ঢোকে, তাহলে সেই মানুষটা মারা যাবে, একটা অ্যাডাল্ট মানুষ। কোবরার লেথাল ডোজটা হচ্ছে তোমার 12 মিলিগ্রাম, অনেকটা কম। অনেকটাই কম।
মানে বিষের তীব্রতাটা মানে বেশি, বোঝানোর সুবিধার জন্য আমি বলছি তীব্রতাটা তীব্রতাটা বেশি। বেশি। কমন ক্রেটের মাত্র 1 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষ যদি একটা মানুষের শরীরে ঢোকে, একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ঢোকে, সেই মানুষটা কিন্তু মারা যাবে। মাত্র এক। মাত্র 1 মিলিগ্রাম, তার মানে তীব্রতাটা কতটা বিষের? মারাত্মক বেশি। আমরা দেখেছি যে ব্ল্যাক মাম্বা, যেটা আফ্রিকান সব থেকে বিষধর সাপ বলা হয়, যে সব থেকে ভয়ঙ্কর সাপ বলা হয়, হুম, সেই ব্ল্যাক মাম্বার থেকেও আমাদের যে কমন ক্রেট কালাত সাপ, তার বিষের তীব্রতাটা কিন্তু বেশি, মানে মানে সে অনেকটা বেশি ভয়ঙ্কর, অ্যাগ্রেসিভ, কালাজ মারাত্মক খুব অ্যাগ্রেসিভ। শান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালাত শুধুমাত্র ওই যে শান্ত, ওই শান্তর আড়ালের পিছনে যে ওর কতটা পাওয়ার রয়েছে, মারণ ক্ষমতা রয়েছে, সেটা আমরা অনেকেই জানি না। তোমার কথা শুনে আমার গায়ে কাটা দিচ্ছে। দেখতে সত্যি খুবই শান্ত, মানে ওকে তুমি বুঝতেই পারবে না যে হ্যাঁ এরকমও হতে পারে। হ্যাঁ, মানে কালাজ তো আমরা সত্যিই দেখেছি, যারা হুম হুম মোটামুটি হুম গ্রামের দিকে বড় হয়েছি, আমরা তো সত্যিই কালাজ দেখেছি, মানে সত্যি ভাবিনি এরম ভয়ঙ্কর হতে হুম। পারে। এবং ও শুধুমাত্র মাঝরাতেই বেরোয়, মিড নাইট স্নেক বলি ওটাকে, মাঝরাতে বেরোয় এবং সাইলেন্টলি কিল করে দেবে, এই কারণে সাইলেন্ট কিলার বলি ওকে। আমার নিজের মায়ের হচ্ছে তোমার ওটা মাসি হচ্ছে, মানে সম্পর্কে আমার দিদা হচ্ছে, দিদিমা হচ্ছে, সেই দিদিমা এবং তার মেয়ে 1 সপ্তাহের মধ্যে মারা যায়। প্রথমে দিদিমার মেয়ে মারা যায়, হ্যাঁ, মাসি রাত্রিবেলাতে এরকম কালাত সাপের কামড়েই মারা গেছে। সাপ দেখেনি ওরা, রাত্রিবেলাতে ওরকম কিছু বুঝতে পারেনি। সকালবেলায় উঠে, মানে তখন ধান সিদ্ধ করার ব্যাপার স্যাপার ছিল, মানে শরীর আর পারছে না, হ্যাঁ, চোখ ঢুলু ঢুলু হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, এইরকম অবস্থা হয়ে গেছে এবং হসপিটালে যাওয়ার পথে মারা গেছে। এবং ওই সাপ কয়েকদিন ওই বাড়িতেই ছিল এবং মানে এটা বলতে পারো কপাল, সেই মাসি নাকি, মানে সেই দিদা নাকি কান্নাকাটি করতো যে আমাকেও নিয়ে যা, আমাকেও নিয়ে যা, এইভাবে বলতো। এবং সত্যি মানে কখনো কখনো হয় না এই জিনিসগুলো, একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে সায়েন্টিফিক যায়। রিজন সব কিছুর পিছনে হয় না। তো এক্ষেত্রে একটা জিনিস হয়েছিল, সেই লাস্টে তার মাও, মানে আমার ওই দিদিমাও ওই একইভাবে সেমভাবে মারা যায়। এবং উনি নাকি বুঝতেও পেরেছিলেন যে সাপ বাইট করেছে এবং কাউকে কিছু বলেননি, কারণ ওনার বাঁচার ইচ্ছা ছিল না। এবং লাস্টে যখন ওনাকে দেখে হয়তো কারোর ডাউট হয়েছে, তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু উনিও যাওয়ার পথেই গরু গাড়ি করে তখন যাচ্ছিল, ওই গরুর গাড়িতেই তখন তার মৃত্যু হয়। এবং যত এই রকমের ইনসিডেন্টগুলো দেখবে, রাত্রিবেলার ঘুমের ঘরেই মারা যাচ্ছে বা সকালবেলায় হসপিটাল যাওয়ার পথে মারা যাচ্ছে, এই ইনসিডেন্টগুলো সব কালাত সাপের কামড়। আমি কিছুদিন আগেকার কথায় একটা বলি যে আমাদের নদিয়া জেলাতেই করিমপুরের ওইদিকে একটা বাচ্চা মেয়ে, খুব মানে বয়স 12 কি 13 এরকম হবে, তো তাকে ওই রকম বাইট করেছিল এবং বাইট করার পর তাকে ওঝা গুনিনের কাছে নিয়ে গেছিলো। ওঝা বাড়ি হয়, রাত্রিবেলাতে কামড়েছিল, আজও আজকের যুগে আজকের দাঁড়িয়েও। যুগেও আছে। এবং কি হয় দিদি, মাঝে মধ্যে তোমার পেটে ব্যথা স্টার্ট হয় কালাত সাপের কামড়ের ক্ষেত্রে। কি হয়, 1-1.5 ঘন্টা পর না তোমার পেট ব্যথা স্টার্ট হয়ে যাবে। এবং ওই রকম হয়েছে, মাঝরাতেই ঘটনা ঘটেছে, ভোর রাতের দিকে ওরকম পেটে ব্যথা স্টার্ট হয়েছে, তাকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী ওঝার বাড়িতে। এবং সেখানে ওঝা ঝাড়ফুঁক টুকটাক করেছে, লাস্টে দেখছে যে না, হাতের বাইরে। তখন বলছে যে আমার আর কিছু করার নেই। তখন করিমপুর গ্রামীণ হাসপাতালে তখন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাঁচানো যায়নি। তো এই ইনসিডেন্টটা কোনো বিক্ষিপ্ত ঘটনা না, এটা আমাদের সারা ভারতবর্ষের যদি প্রত্যন্ত গ্রামগুলো দেখো তুমি, সব গ্রামগুলোর কিন্তু এখনও অবধি এটা একটা কমন একটা চিত্র, কমন দৃশ্যপট, ওঝার যে ব্যাপারটা তুমি বলছো আজও একই রকম ভাবে একই রয়ে রকম গেছে। রয়ে গেছে, একই রকমভাবে রয়ে গেছে। কারণ কি, এর পেছনে লজিক আছে অনেকগুলো। মানে এমনি এমনি দেখো, আমরা এত চেষ্টা করছি, আজকে বিজ্ঞান এত উন্নত হয়েছে, কিন্তু তাও কেন এত ওঝাগুনির বারবারন্ত? ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ধরো একটা ঘরচিতি সাপে কামড়ে দিয়েছে, হুম। বা তোমাকে গোখরো সাপেই কামড়েছে। গোখরো সাপে আবার কি করে, মাঝে মধ্যে বিষ ঢালে না। তোমার দাঁতের ফোঁটা তুমি বুঝতে পারবে, ব্লাড বেরিয়ে আসবে, কিন্তু বিষ ঢালবে না। এরকম অনেক সময়ই হয়। এবার আচ্ছা। ধরো তোমাকে কোনো একটা নির্বিষ সাপে কামড়ালো বা গোখরো সাপে কামড়ালো, কিন্তু বিষ ঢাললো না, তোমার কিন্তু কোনো ট্রিটমেন্ট দরকার নেই, তোমার প্যানিক হওয়ার কোনো দরকার নেই। মানসিক জোরটা দরকার সেই হ্যাঁ, মুহূর্তে। এবার সেই মুহূর্তে কি হয়েছে, ধরো তুমি ওঝার কাছে গেছো, ওঝা তোমাকে ঝাড়ফুঁক এটা ওটা খাওয়ালো, অনেক কিছু জাদুমন্ত্র এসব করলো,
সাহস দিয়ে দিল তোমাকে। ওরা কি করে, সাহস দেয় মেনলি। মানে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে এত বিশ্বাস ওঝাদের প্রতি আসে কিভাবে। তোমাকে সাহস দিয়ে দিল, তুমি ঠিক হয়ে গেলে, বাড়ি বাড়ি চলে গেলে, ব্যাস আশপাশের মানুষজন দেখলো কি এই ওঝা তো বাপরে, দারুণ কিছু বিরাট পারে। পাওয়ার রয়েছে ওর মধ্যে। এইভাবে বিশ্বাসটা ওরা অর্জন করেছে। কিন্তু ওটাই যদি ড্রাই বাইট না হয়ে, যদি ওটা যদি অরিজিনাল যদি বাইট হতো, যদি কোবরা যদি বিষ যদি তোমার শরীরে ঢালতো, তাহলে কিন্তু ওঝা বাঁচাতে পারতো না। তখন একমাত্র গভর্নমেন্ট হসপিটালের ওই অ্যান্টিভেনাম সিরাম ছাড়া কিছু করার কোনো নেই। উপায় নেই। কোনো টুকটাক বুজরুকি কিছু কাজে না। লাগবে না। এটাই মানুষকে বোঝানো যায় না। মেন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে টাইম। তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটালে পৌঁছাতে হবে। হ্যাঁ, মানে তুমি তো তার জলজান্ত প্রমাণ। একদম। মানে 25 মিনিটের মধ্যে তুমি বলছো হাসপাতালে পৌঁছেছো, তারপরও তোমার আঙুলটা বাদ যাওয়ার জোগাড় হয়েছিল। কিছুদিন আগেই, মানে কিছুদিন মানে হয়তো বছরখানেক হয়ে গেছে ঘটনাটা, দীঘার সমুদ্রে একটা সাপ ভেসে এসছে বা আসছে। ইয়েলো বেলি স্নেক। হ্যাঁ, নাকি ভীষণ বিষাক্ত, ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে, মানুষ ভয় পাচ্ছিল কিন্তু। বিরাট একটা তখন নেট দুনিয়ায় একটা ঝড় হুম উঠেছিল। হুম হুম ইয়েলো বেলি স্নেক, মানে পেটের দিকটা হলুদ রঙের, হুম। বেসিক্যালি দেখতে ওই কুচে মাছের মতো। হ্যাঁ। হ্যাঁ, পেছনে একটা লম্বা লেজ মতো আছে, মানে পাখনা মতো আছে। এবং সেই সাপটা দীঘাতে দেখা গেছে। হই 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 রব উঠেছিল। সেই সময় প্রচুর কল আসতো, দাদা আমাদের তো প্ল্যান আছে দীঘা যাওয়ার, ক্যান্সেল করবো কিনা। তো সেই নিয়ে আমি একটা আলাদা টপিক, মানে আলাদা একটা ভিডিও বানাতে হয়েছিল। এত ফোন আসছিল, এত মানুষের মনের মধ্যে কিউরিসিটি, যেমন তখন ভুল খবর ছড়াচ্ছিল। ভুল খবরটা কি না, ইয়েলো বেলি স্নেক শুধু তখন দেখা গেছে তা না, সারা জীবন ধরে দেখা যাচ্ছে, যে কোনো সময় দেখা যেতে পারে উপকূল এলাকায়, শুধু দীঘা বলেও না। এবার ব্যাপারটা হচ্ছে যে ইয়েলো বেলি স্নেকের মতো আরও অনেক স্নেক রয়েছে, এবং বেশিরভাগ স্নেকই তীব্র মায়োটক্সিন বিষ ধারণ করে। যে মায়োটক্সিনের পাল্টা যে অ্যান্টিভেনাম, সেটা আমাদের যে অ্যান্টিভেনাম হসপিটাল থেকে পাওয়া যায় তার মধ্যে নেই। নেই মানে ওই স্নেক যদি তোমাকে কামড়ায়, তাহলে কিন্তু হসপিটালে এসেও কোনো কাজ সেই অর্থে কিন্তু নাও হবে না। হতে পারে, যদি আচ্ছা। ডোজটা সেই রকম হয়। যদি ডোজটা সেই রকমভাবে যদি বিষ তোমার শরীরে যায়, তাহলে কিন্তু ওই অ্যান্টিভেনামে কাজ করবে না, এটা সত্যি কথা। কিন্তু এটাও সত্যি কথা যে স্নেক, যে কোনো স্নেক চট করে কামড়ায় না। কারণ কি, ওদের কি হয়, বিষ দাঁতটা অনেকটা ভেতরের দিকে থাকে। ওরা অতটা শান্ত ওই কারণেই হয়তো যে ওদের বিষ দাঁতটার একটু পিছন দিকে থাকে। যে সাপের বিষ দাঁত যত সামনের দিকে থাকবে সে তত বেশি ফেরোসাস, তত বেশি অ্যাগ্রেসিভ। যেরকম রাসেলস ভাইপার একদম সামনে থাকে, স্যাট এইরকমভাবে, মানে হা করলো কিনা দাঁত এরকম গোটানো থাকে, এইরকম খুলে গেল। হ্যাঁ, একটা পাতলা পর্দা মতন যে চামড়া, ঢাকা হ্যাঁ, থাকে পাতলা চামড়াটা মাড়ির দিয়ে। মধ্যে ঢোকানো থাকে, ওটা পুরোটাই দাঁত। যখন বাইট করবে ওই মাড়িটা জাস্ট সরে যায় আর দাঁতটা ঢুকে যায়। মানুষ এই যে উপকূলে স্নান করছে, ওই রেঞ্জে কোনো স্নেক থাকে না। কখনো সখনো কি হয়, কোনো স্নেক যদি দুর্বল হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বিভিন্ন কারণ হতে পারে, যে কোনো কারণবশত যদি উইক হয়ে যায়, তখন কি হয়, ওই ফ্লোয়ের সাথে সাথে, সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে ধীরে ধীরে হয়তো উপকূলের দিকে চলে আসে, মানে লাস্ট স্টেজের দিকে। কখনো কখনো এরকম হয়, সব সময় যে হয় তা না। কিন্তু এটা কোনো রেয়ার ঘটনাও না, এটা হতেই পারে, স্বাভাবিক একটা হতেই ঘটনা। পারে। এই নিয়ে হই হই রই রই তোলার কোনো এবং মানে তাদের কারণই নেই। দেখলে একটু দূরে সরে গেলেই হলো। একদম মানে একদম। নর্মালি সে তেড়ে এসে কামড়াবে না এমন না না কোনো না, ব্যাপার কোনো নেই। প্রশ্নই নেই। এবং ও মাটিতে হাঁটাচলা ঠিকভাবে করতেও পারে না। ওর জীবন, সারা জলেই। জীবন ওই জলেই কাটে। ও ডাঙাতে হাঁটাচলা করতে পারে না সেইভাবে। তুমি অ্যান্টিভেনামের কথা বললে, যে ক্ষেত্রে মায়োটক্সিনের ক্ষেত্রে অ্যান্টিভেনাম ঠিকঠাক কাজ করে না। অ্যান্টিভেনামটা কিভাবে তৈরি হয়, এই প্রশ্নটা কিন্তু আসছে। অ্যান্টিভেনাম কথা বলতে গেলে দিদি, তাহলে আর একটা কথা বলতে হয় যে অনেক সময়তে আমরা শুনি, দেখি যে সাপে যখন কামড়ায় কাউকে, সাপ ধরে হসপিটালে চলে যায়, সাপ নিয়ে চলে যায়। হ্যাঁ, মানে এই ধারণাটা কিন্তু আছে মানুষের মধ্যে। এটা এক সময় ছিল। নিউরোটক্সিনের জন্য আলাদা অ্যান্টিভেনাম ছিল, হিমোটক্সিনের জন্য আলাদা অ্যান্টিভেনাম ছিল। কিন্তু এখন হয়ে গেছে সিঙ্গেল ভায়াল, দুটোকে পাঞ্চ করে পলিভেনাম বলা হচ্ছে। মানে নিউরোটক্সিনে কামড়ালেও তোমাকে যে অ্যান্টিভেনাম দেওয়া হবে, হিমোটক্সিন বিষ ঢুকলেও সেই একই অ্যান্টিভেনাম দেওয়া হবে। তাই দর্শক বন্ধুদেরকে বলবো, কাউকেই আর সাপ হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই। যে সাপই কামড়াক, আপনি সাপ চেনারও দরকার নেই, আপনি হসপিটালে যান, ডাক্তারবাবুকে বলুন, বিবরণ দেওয়ার চেষ্টা করুন, বাইট যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা দেখে
আশপাশের এলাকাটা দেখে ডাক্তারবাবুরা বিচার বিবেচনা করে যদি অ্যান্টিভেনাম লাগে আপনাকে দিয়ে দেবে। সাপ দয়া করে নিয়ে যাবেন না। সাপ নিয়ে যাওয়ার চক্করে কি হয়, দেরি হয়ে যায়। ডবল করে আবার বাইট খেয়ে যায় অনেক সময়, আমরা দেখেছি যে যাহাই করে ওকে ধরতেই হবে। একবার কামড়েছিস, চল তোকে আমি নিয়েই যাবো, মানে ওই মাথার মধ্যে বিভিন্ন রকম বিকার কাজ করে যায় ওই টাইমে। তো সে আবার ধরার চক্করে আরও 2-3বার বাইট খেয়ে গেল। তো একটা বাইটে যাও বা ওর জীবনটা বাঁচতো, 2-3টে বাইট হয়ে যাওয়ার ফলে সে কিন্তু আর জীবন আর বাঁচলো না তার। এই রকম ইনসিডেন্টও হয়। অ্যান্টিভেনামটা তো তোমার সাপের বিষ থেকেই তৈরি হচ্ছে, সাপের বিষ থেকেই তৈরি হয়। প্রসেসটা কি, মানে খানিকটা একটু বুঝিয়ে বলো। তো এই অ্যান্টিভেনামটা তৈরি হয় কিভাবে, বিভিন্ন এলাকা থেকে বিষধর সাপগুলো কালেক্ট করা হয়। তার মধ্যে হিমোটক্সিনও থাকে, নিউরোটক্সিনও থাকে, যা যা বিষধর সাপ যে এলাকায় ম্যাক্সিমাম রয়েছে। তো আমাদের ভারতবর্ষে কি হয়, 4 ধরনের সাপ নেওয়া হয়। 2টো নিউরোটক্সিন, 2টো হিমোটক্সিন। নিউরোটক্সিনের মধ্যে রয়েছে কোবরা অ্যান্ড ক্রেট, কালাচ এবং খরিজ জাতীয় সাপ। আর যেটা হিমোটক্সিন, সেই হিমোটক্সিনের মধ্যে রয়েছে রাসেলস ভাইপার আর সস্কেল্ড ভাইপার। এই দুটো ভাইপারকে নিয়ে বিষ কালেক্ট করা হয় তাদের। সেই বিষ অল্প মাত্রায়, মানে যতটা সহ্য করতে পারবে একটা ঘোড়া, সেই ঘোড়ার শরীরে সেই বিষ পাঞ্চ করে দেওয়া হয়, বোথ নিউরোটক্সিন অ্যান্ড হিমোটক্সিন। ঘোড়ার শরীরে সেই বিষের বিরুদ্ধে লড়া শুরু করে, অ্যান্টিবডি তৈরি হয়, ঘোড়া কিছুটা দুর্বল হয়ে যায়, আবার অ্যান্টিবডি গ্রো করে 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 আবার সবল হয়, আবার বিষ পাঞ্চ করা হয় তার শিরাতে, ধমনীতে, আবার দুর্বল হয়, আবার স্ট্রং হয়। এই প্রসেসটা চলার পর অবশেষে গিয়ে তার অ্যান্টিবডিগুলোকে কালেক্ট করা হয়। এবং আমাদের যে অ্যান্টিভেনাম সিরাম যে আমরা যেটা দেখি হসপিটালে, সেটা নাথিং বাট ওই অ্যান্টিবডি, ঘোড়ার শরীর থেকে, ঘোড়ার ব্লাড থেকে নেওয়া অ্যান্টিবডিগুলোকেই আমরা অ্যান্টিভেনাম সিরাম হিসেবে দেখতে পাই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, ভাবো এখন কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সাপের বিষ নিয়ে মানুষ ছেলে খেলা শুরু করেছে, হয়, নেশাও করছে মানুষ। নেশা যদিও হয় না, হ্যাঁ, তো এই নেশার প্রসঙ্গে তুললে যখন তাহলে বলতে হয় যে রিসেন্ট আমাদের ইন্ডিয়াতেও কোনো একজন এলভিস ইয়াদব সম্ভবত ওনার নাম, যে উনি একটা সাপের বিষ দিয়ে নেশা করার একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন। তো এটা নিয়ে অনেকের মনের মধ্যে বিরাট একটা কিউরিসিটি থাকে যে সাপের বিষ দিয়ে নেশা কিভাবে হয়, কিভাবে এটা পসিবল। সাপের বিষ দিয়ে নেশা করার ব্যাপারটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটা ট্যাবু, আর কিচ্ছু না। মানে এটা একটা কিছুটা ফ্যান্টাসিও বলতে পারো। সাপের বিষের মধ্যে এমন কোনো কম্পোনেন্ট নেই যেটা দিয়ে একটা মানুষের মধ্যে নেশা তৈরি করবে। এটা জাস্ট একটা ফ্যান্সি একটা, এটা অবভিয়াসলি হাই সোসাইটির মধ্যেও মানে বেশি হয় আর কি এই জিনিসগুলো, যে অনেক সময় আমরা দেখি যে জিভ বার করে একটা কোবরা জিভের মধ্যে বাইট করে দিচ্ছে। সেই কেসগুলোতে কি হয়, কোবরাটার বিষ থলি এবং বিষ দাঁত টোটালি কেটে ফেলা হয়, মানে ওর বাইটে কোনো বিষ তোমার শরীরে কোনোভাবে আসবেই না, শুধু ওই কামড়টা পড়লো। জাস্ট ওটা দেখলো। সাপের বিষ দাঁত ছাড়াও আরও ছোটো ছোটো দাঁত থাকে, তাতে হয়তো তোমার কিছুটা বাইট হলো, হয়তো ব্লাড এলো, কিন্তু বিষ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ বিষ থলি কেটে নিয়েছে। মানে এটা কোনো লোককে- রিস্ক রাখবেই না ওরা, মানুষকে দেখানো, তার মানে। দেখানো, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর এইগুলো দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, তার আগে মানুষ অলরেডি ড্রাঙ্ক হয়ে যায় বা বিভিন্নভাবে অলরেডি নেশাগ্রস্ত হয়ে যায়, তারপর ওই ব্যাপারটা একটা কাজ করে যে আমি কোবরার বাইট নিচ্ছি। এটা জাস্ট একটা মেন্টাল একটা মানসিক ব্যাপার, আর কিচ্ছু না। আর যেগুলো কোবরার বাইট ওইভাবে দেখানো হয়, যদি ওর দাঁত থাকে বা যদি ওটা কোনো জায়গা থেকে রিসিউ করা কোবরা হয়, একদম ন্যাচারাল যদি কোবরা হয়, তার মধ্যে যদি বিষথলি বিষজাত থাকে, বাইট হওয়ার ও কয়েক মিনিটের মধ্যেই ও মারা যাবে, 100% মারা যাবে, কারণ ও অলরেডি টক্সিকেটেড, ও স্বাভাবিক অবস্থায় নেই, ও মত্ত অবস্থায় রয়েছে। আর তার উপর যদি আবার নিউরোটক্সিন যদি ওর নার্ভের উপর অ্যাটাক করে, ও তাড়াতাড়ি মরে যাবে। মানে এটা কিন্তু জানার মতন একটা বিষয়। একদমই তাই। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে কোবরা না, কোনো নন ভেনেমাস সাপ নিয়ে নেওয়া হয়, সেগুলো দিয়ে বাইট করানো হয়। এটা ট্যাবু, একটা মেন্টাল একটা ব্যাপার, মানসিক একটা বিকৃতি বলতে পারো, আর কিচ্ছু না। এরকম কত কিছুই আছে পৃথিবীতে, আমরা দেখি, আমরা ভাবি হয়তো সত্যি, হ্যাঁ, একদম। কিন্তু তোমাদের মতো মানুষদের দরকার এই ভুলগুলো ভাঙানোর জন্য। চেষ্টা করে যায় যতটা সম্ভব, কিন্তু সাপ বিষয়টাই এমন,
ভয় ভয় তৈরি করেছে, এবং সেই ভয়টাকে কাজে লাগিয়ে কিছু মানুষ এমনভাবে তাদের ব্যবসা ফেঁদে রেখেছে, সে ভণ্ড সাপুরিয়া বলো বা ভণ্ড ওঝাগুনিন বলো, তো সেই জায়গা থেকে, ওই রুট লেভেল থেকে সেই অবিশ্বাসটাকে, সেই মিথটাকে, সেই কুসংস্কারটাকে, সেই মানে অশিক্ষাটাকে বের করে আনাটা খুব টাফ। গ্রাউন্ড লেভেল থেকে কাজ করি তো বুঝি জিনিসগুলো। এই যে সাপ নিয়ে কাজ করছো, সাপ ছাড়াও তুমি আরো অন্যান্য প্রাণীদের নিয়েও কাজ করো, কি কি সমস্যায় পড়তে হয়? সমস্যাই সমস্যা। আমরা যে জিনিস নিয়ে কাজ করি, আমরা যে কাজ করি, অবলা জন্তুদের হয়ে কথা বলার জন্য মানুষের সংখ্যাটা খুব কম। যা কিছু সমস্ত কিছুই নিজেদেরকে দিয়ে, মানে নিজেদের এফোর্ট লাগিয়ে করতে হয়। সামান্য যদি একটা কুকুরের মুখে হয়তো কোনো কৌটো ঢুকে গেছে এই গরমকাল, জল খাওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য, খুব মানে কল এখন স্টার্ট হয়েছে যে কি খালি বয়াম হয়তো ফেলে রেখে দিয়েছে, তার মধ্যে মুখ ঢোকাতে গেছে, আটকে গেছে। মানে বুঝতে পারছো হাঁসফাঁস হয়ে তার অবস্থাটা কীরকম হবে। কেউ একজন হয়তো সেটা দেখে আমাকে ফোন করে দিয়েছে, কিন্তু এবার তাকে যে একটু চোখ চোখ করে দেখে রাখা বা ন্যূনতম যেটুকুনি করার, সেটাও হয়তো অনেকে করে না। ফোন করে দায়সারা হয়ে গেছে, একটা ছবি তুলে পাঠাতে বলেছি, ছবিটা পাঠিয়ে রেখেছে যাতে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়, ওই এলাকায় গিয়ে কুকুরটাকে খোঁজা সুবিধা হয়, ওই কারণে ছবিটা বা ভিডিওটা চেয়ে নিই। তো সেখানে গিয়ে কুকুর খুঁজে সেটাকে ধরে রেস্কিউ করে ওটাকে ঠিক করে দেওয়া, কৌটোটা খুলে দেওয়া, সারাদিন ওখানে চলে গেল। তো মানুষের সহযোগিতা আমরা খুব কম পাই, বরং অসহযোগিতাই পাই। যেটা সবাই জানে আমার সাথে কি কি হয়েছে, সরকারের মানে ফরেস্ট ডিপার্টমেন্ট স্বয়ং আমার সাথে কি একটু ঘটনা ঘটনাটা ঘটিয়েছে। বলো, আমি চাই দর্শকরা আরো একবার শুনুক। 2023 সাল 30শে আগস্ট, যদিও সেই আগস্ট মাসের মাস দুয়েক আগেও একবার একটা এফআইআর হয় আমার এগেনস্টে। সেটা তৎকালীন আমাদের কৃষ্ণনগর যে রেঞ্জ অফিসার ম্যাডাম ছিলেন, সেই ম্যাডাম এফআইআর করেছিলেন আমাদের নাকাশিপাড়া থানাতে, যে আমি নাকি ওয়াইল্ড লাইফ নিয়ে ডিল করি, আমি নাকি বন্যপ্রাণী বাড়িতে স্টোর করি, আমি সেগুলোকে মেরে খাই, সেগুলোর বডি পার্ট আমি চালান করি, পাচার করি, আর আরও অনেক কিছু করি। মানে যা যা ধারা আছে কোনো ধারা বাদ যায়নি। মানে তুমি বন্যপ্রাণী খাও, মানে এই সাপটা পেনে তুমি খেয়েও হ্যাঁ, নাও? খেয়েও নিই, বিক্রি করি, পাচার করি, সাপের বিষ পাচার করি, এই সমস্ত অ্যালিগেশন সমস্ত কিছু তার মধ্যে ছিল। এবং সেই সময় আমাকে কিছুদিন গা ঢাকা দিয়েও থাকতে হয়েছিল, যতদিন না আমি বেল পাচ্ছিলাম আদালত থেকে। প্রায় 10-12 দিন আমি ঘরছাড়া ছিলাম। ওরা একটা প্ল্যান করে, আমি সেই প্ল্যানে পা দিই। 30শে আগস্ট রাখি পূর্ণিমার সকাল ছিল 2023-এর। একদম ফার্স্ট মর্নিংয়ে কল আসে, ওই কলেই আমার ঘুমটা ভাঙে যে দাদা আমাদের হাঁসের খাঁচার মধ্যে একটা অজগর সাপ ঢুকে গেছে। আমাদের বেথরডারির ওইদিকে অজগর, প্রসঙ্গত আমি বলে রাখি যে অ্যাকচুয়ালি থাকার কথা না, ওই আমাদের যেটা রিজার্ভ ফরেস্ট রয়েছে, তো সেই ফরেস্টের মধ্যে কিছু ছাড়া রয়েছে অজগর। সেগুলো কখনো কখনো বাইরে বেরিয়ে যেতে পারে। কখনো কখনো না, ওগুলো সব এখন বাইরেই রয়েছে, কারণ ফরেস্টের দেখাশোনা, পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার সব ভেঙে পড়েছে। তো অজগর ভেতরে আর কিছুই নেই, সব বাইরে বেরিয়ে গেছে। তো আমাদেরকে সেগুলো রেস্কিউ করে, যখন যখন যা কল আসে, যখন যেখানে যা দেখতে পাই, আমরা সেগুলো রেস্কিউ করে আবার আমরা ওগুলোকে ফরেস্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসি। তো যাই হোক, সকাল সকাল একাই ছিলাম আমি, এবং সেটা একদিকে সাপে বড়ও হয়েছে যে একাই গেছিলাম, তা নাহলে আমার সাথে সাথে অন্য কাউকেও হ্যাঙ্গামগুলো পোহাতে হতো। তো যাই হোক, সেটাকে রেস্কিউ করি। রেস্কিউ করার টাইমে ডাউট হয়েছিল, সুন্দর হাঁসের খাঁচা, কোনো ফাঁকফোকর নেই, কোনো কিভাবে ফাটল নেই, ঢুকলো? কীভাবে ঢুকলো সাপটা ওর ভিতরে। একটা হাঁসও খেয়েছিল। তো ওটাকে অ্যাকচুয়ালি রাত্রিবেলায় ওকে ঢোকানো হয়েছিল ওখানে, মানে পুরো ট্র্যাপ? একদম ট্র্যাপ। যাই হোক, আমি ওটা রেস্কিউ করি, ওটার ভিডিওও করি, মানে স্থানীয় একজনকে দিয়ে ক্যামেরা ধরিয়ে আমি ভিডিও করেছিলাম তখন। এবং ওটা নিয়ে যখন আমি ফরেস্ট অফিসের দিকে আসছি, কারণ ফরেস্ট অফিসিয়ালরাও জানে যে আমি সোজা ফরেস্ট অফিসের দিকেই আসবো ওটাকে জমা দিতে। তো NH-12 উপর ওখানে সব দাঁড়িয়েছিল ফরেস্ট অফিসিয়ালরা, ওখানে আমাকে আটকানো হয়, ওখান থেকে আমাকে অ্যারেস্ট করে নেয়। প্রচুর দুর্ব্যবহার, প্রচুর কিছু হয়, এবং আলটিমেটলি আমাকে ওই দিনই বিকেলের দিকে আমাকে কোর্টে প্রডিউস করা হয়, এবং দেখানো হয় যে আমি সাপটা পাচার করছিলাম, নিয়ে আমি ওটা পাচার তুমি করতে যদি যাচ্ছিলাম। পাচারি করবে তাহলে তুমি ফরেস্টের দিকে যাবে কেন?
সেটা তো ওরা নিজেরাও জানে, এবং ওই কারণেই ওই কনফিডেন্সটা আছে বলেই ওরা ওইখানে দাঁড়িয়ে আছে, ফরেস্ট গেটের কিছুটা আগেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা একটা ট্র্যাপ, এটা আমাকে একটা শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল আর কি। তো অ্যাজ ইউজুয়াল ওখান থেকে 14 দিনের জেল হেফাজত হয়ে যায়, এবং 14 দিন পরেও বেল পাইনি আমি, এবং অবশেষে অল টোটাল 19 রাত আমাকে কৃষ্ণনগর জেলে থাকতে হয়। তারপর বর্তমানে আমি জামিনে রয়েছি, মামলা চলছে এখনও। এছাড়া আর কি কি সাইড এফেক্টস? সাইড এফেক্ট বলতে ভেরি রিসেন্ট, তোমাকে একটা কথা বলি, মাসখানেকও হয়নি আমার প্রথম এফআইআরটা যেরকম হয়েছিল, তার আগে আমাকে একটা ইন্টিমেশন বাড়িতে দিতে গিয়েছিলেন তৎকালীন আমাদের কৃষ্ণনগরের যে ফরেস্ট রেঞ্জার ম্যাডাম ছিলেন। ঠিক সেই কায়দায় নতুন একটা আমি ইন্টিমেশন পাই যে আমার এগেনস্টে কেন অ্যাকশান নেওয়া হবে না। হ্যাঁ, সেম, মানে বয়ানগুলো সব একই। তো 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে অ্যান্সার চেয়েছিল, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। এবার জানি না নেক্সট কিছু ভেতরে কোনো ঘুটি পাকানো হচ্ছে কি না, সেটা এখন অবধি জানি না। কেন হচ্ছে তোমার সাথে এরকম বারবার করে? যেটুকুনি মানে খবর পাওয়া গেছে বিভিন্ন সোর্স দিয়ে, যে আমার ম্যাটারটা নাকি মিনিস্ট্রি লেভেলেও গেছে, এবং সেখান থেকে নাকি আমার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এবার স্বাভাবিক, মানে একটা ডিপার্টমেন্ট যখন কোনো একটা ব্যক্তিকে নিয়ে পড়ে যায়, তাদের কাজকর্ম করতে হয়, তাদের জন্য ফাইল রেডি করতে হয়, স্বাভাবিক না এই বিষয়টা নিয়ে একটা ইরিটেটিং হতেই পারে। এবার রেঞ্জ অফিসারের উপরেও তো অনেকে আছেন, সেখান থেকেও হয়তো কোনো চাপ আসতে পারে, তো সেই জন্যও হতে পারে। মানে একটা চ্যালেঞ্জ নিয়ে আমাকে কাজ করতে হয়, যে কোনো সময় যা কিছু হতে পারে। তো এই ব্যাপারটাকে সাথে করে কাজ করতে হয়, তো সেই জায়গায় খারাপ লাগে, বাট কোঅপারেশন পেলে হয়তো আরও বড়োভাবে কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম। তুমি তো কাজের সূত্রে বলো বা তোমার যেহেতু এটা প্যাশন, তুমি বিভিন্ন জঙ্গলে তো গেছো নিশ্চয়ই। আমিও আমার কাজের সূত্রে, যেহেতু আমার একটা ট্রাভেল ব্লগের চ্যানেল রয়েছে, আমি সেখানে ঘুরতে যাই, মাঝে মধ্যেই আমার ঘুরতে যাওয়া হয়, এবং আমি জঙ্গল খুব ভালোবাসি। তো আমি যেটা লক্ষ্য করেছি জঙ্গলগুলোতে গিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ কতটা কম, বা তারা কতটা কম কাজ করে, সেটা কিন্তু খুব সহজে চোখে পড়ে যায়, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি। একদমই, এটা আমাদের দর্শক বন্ধু এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারাও বলতে পারবেন, যারা ফরেস্টে গেছেন বা ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন, মানে ডিপার্টমেন্টের হেল্প লেগেছে, সেই অবস্থায় ডিপার্টমেন্ট কিভাবে হেল্প করেছে, এই ব্যাপারগুলো, বা আমাদের কাছেও তো প্রতিনিয়ত ফোন আসে। তো এই অসহযোগিতা, এই ব্যাপারটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা রিপোর্ট পাই। ইভেন মানে তোমাকে একটা জিনিস আমি বলি, মানে এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে লগুলো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, তো এই অ্যাক্টটা কিন্তু তৈরি হয়েছে অনেক আগে। মানে এর প্রোপাগান্ডাগুলো, এর যে নির্দেশিকাগুলো, এগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়েছে ইংরেজ আমলে, এবং ইংরেজ আমলে একটা মানুষের জীবনের থেকে কিন্তু একটা গাছের জীবন কিন্তু দামটা বেশি ছিল, কারণ কাঠগুলো কাজে লাগতো। ইংরেজরা একদম সারা পৃথিবী চষে বেরিয়েছে আমাদের ভারতের কাঠের তৈরি জাহাজে। তো সেই সময়কার তৈরি করা আইন, আজও বলতে পারো সেই আইনের সেই অর্থে কোনো সংশোধন হয়নি। ফরেস্ট রেঞ্জ অফিসার বা ডিএফও, এদের হাতে এতটাই পাওয়ার দেওয়া রয়েছে সেই তৎকালীন ইংরেজ আমল থেকে, তার কোনো সংশোধন আসেনি। পুলিশ লাইনে কিন্তু অত ক্ষমতা নেই, একটা ওসি বলো বা একটা আইসি বলো, তার কিন্তু অত পাওয়ার নেই যতটা একটা ডিএফও বা একটা রেঞ্জ অফিসারের রয়েছে, ফরেস্ট রেঞ্জ অফিসারের রয়েছে। ভীষণ জরুরি এই মুহূর্তে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট সহ বিভিন্ন বন্য যে সমস্ত আইনগুলো রয়েছে, সেই আইনগুলোর ইমিডিয়েট সংশোধন দরকার। এত কঠোর কঠোর আইনের বলে তোমাকে ফাঁসিয়ে দেওয়া খুবই ইজি, এবং সেইটাকেই কাজে লাগিয়ে যাচ্ছে বহু করাপ্টেড অফিসার, সবাই না কিন্তু, মানে প্রচুর ভালো অফিসার ভালো সব জায়গাতেই রয়েছে, সে তো বটেই। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে আমি দেখেছি বেশিরভাগ জায়গাতেই সহজেই, মানে শুধু বেতনটা নেয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা ওয়াইল্ড লাইফের প্রতি তাদের কোনো মায়া দেওয়া থাকে না, যে ওয়াইল্ড লাইফের জন্য, একটা বনের জন্য, একটা বনটাকে আরও কতটা ভালো করবো, সেটা তুমি এখন আমাদের এই বেথরডারি ফরেস্টে যাও, দেখতে পারবে সব শেষ হয়ে যাচ্ছে, নজর দিচ্ছে না।
তো এরকম আমি শুধু আমার জায়গার কথা বললাম, এরকম দর্শক বন্ধুরা বুঝতে পারবে যার যার এলাকাতে যে যে ফরেস্টগুলো রয়েছে, যে যে রিজার্ভ ফরেস্টগুলো রয়েছে, সব দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের অভাবে। টাকা কিন্তু আসছে, ফান্ড কিন্তু আসে, কিন্তু কাজ কি হয় না। কাজ হয় না। তোমার এই কথা থেকে আমার মনে পড়ছে বনগাঁর দিকে রয়েছে পারমাদান বলি আমরা যে হ্যাঁ, হ্যাঁ, জায়গাটা, হ্যাঁ। বিভূতিভূষণ হুম, অভয়ারণ্য, হুম, আমি হুম। গেছিলাম সেখানে ট্রাভেল ব্লগের জন্যই। নিজেরই খারাপ লাগছিল, এত সুন্দর একটা জায়গা কত ভালোভাবে রাখা সম্ভব। কয়েকটা এমন আগাছা গাছ দাঁড়িয়ে রয়েছে, ভেতরে সবকিছু তৈরি কিন্তু কিন্তু কোনো মেনটেনেন্স নেই। জঙ্গল নষ্ট করে দিচ্ছে। আমি ওপেনলি এইভাবে হয়তো বলতে পারবো না, কিন্তু মানে আমাদের বেথরডাহরিতেও হচ্ছে এই জিনিসটা, যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে জঙ্গলে, বড় বড় সেগুন গাছগুলো জাস্ট মরে যাচ্ছে, সেগুলোকে আবার পাচার করে দেওয়া হচ্ছে। এগুলো কি ডিপার্টমেন্ট জানে না? সমস্যা তো জীবনে থাকবেই, সমস্যার মধ্যেও এগিয়ে যেতে হবে। আর আমার তোমাকে দেখে যেটা মনে হচ্ছে ভীষণ পজিটিভ একটা মানুষ। একদমই তাই। মানে আমি একদম ছোট থেকেই, মানে আমার পার্সোনাল লাইফটাও অনেক স্ট্রাগলিং বলতে পারো। ছোট থেকেই অনেকটাই লড়াই করে আমাকে উঠতে হয়েছে। সেই কারণে বলতে পারো যে হয়তো এত একটু জেদি টাইপের আমি। এবং ওই জেদি মনের মধ্যে আমি ধরে নিয়েছি যে আজকে দেখো আমার জায়গায় যদি আমি মনে করি যে অন্য কেউ যদি থাকতো, হয়তো এত বাধা বিপত্তি আসার পর 20 দিন জেল খাটা, তারপর 25 দিনের হসপিটালে মানে শয্যাশায়ী হয়ে থাকা, মৃত্যুর সাথে লড়াই করা, এত কিছুর পরেও হয়তো অনেকেই থেমে যেতে চাইবে যে না, এবার হয়তো থামা দরকার। তো সেটা আমার কোনো সময় মনে হয় না, সেটা সত্যিই মনে হয়নি। ইভেন যখন আমি বেডে শুয়ে আছি তখনও মনে হয়নি, বা যখন জেলের মধ্যে শুয়ে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, রাত্রিবেলায় ঘুম আসছে না, তখনও মনে হয়নি যে আমি কোনোদিনও কাজ ছেড়ে দেবো। কারণ আমি জানি যে আমি আমার জায়গায় ঠিক আছি। তো আলটিমেটলি সত্যের জয় হয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ, হয়তো কোর্টে এখন কেস চলছে, হয়তো আরও 5 বছর লেগে যেতে পারে কেস মিটতে, কিন্তু আমি নির্দোষ প্রমাণিত হব, এটা আমি জানি। এবং কোনো বাধা বিপত্তি আমাকে দমাতে পারবে না, আমি এটা মনে করি। কারণ আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি যে মানুষ হারে একদিনই, যেদিন তার মৃত্যু হয়। যতক্ষণ তুমি বেঁচে আছো, যতক্ষণ তুমি শ্বাস প্রশ্বাস চলছে, ততক্ষণ তুমি আইদার জিতবে অর শিখবে, হারবে না। কারণ হার একদিনই হয়। তো যতক্ষণ না হারছি ততক্ষণ আমি লড়াই তো চালিয়ে যাব। একদম এভাবেই লড়াই চালিয়ে যাও। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম। খুব ভালো থাকো, সুস্থ থাকো। তুমি খুব ভালো থাকো অনেক দিদি। ধন্যবাদ। থ্যাংক ইউ।